গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ক্লাসে। আজ আমাদের তৃতীয় দিনের ক্লাস শুরু হচ্ছে হিস্ট্রি, অর্থাৎ আমাদের আপার প্রাইমারিতে সোশ্যাল সায়েন্স বা তুমি সিক্রেট পেপার টু বলো, সোশ্যাল সায়েন্সের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং বলতে পারো ম্যান্ডেটরি সাবজেক্ট বা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ আমরা সোশ্যাল সায়েন্স পার্টে যে 60 মার্কস পাবো তার মধ্যে মূল বা সাবজেক্টটার নাম স্যার অলরেডি জয়েন করে আসছেন। এখনো আমাদের হাতে 2 মিনিট সময় আছে, ঠিক 8টা থেকে আমরা ক্লাস শুরু করে দেবো। নেক্সট যেটা বলার, অলরেডি মানে তোমরা যারা সিক্রেট কোড পাঠিয়ে রেখেছো তাদের সবার কাছে রেকর্ডিং ক্লাস চলে যাবে। এই নিয়ে বিন্দু মাত্র তোমাদের কনফিউজ থাকার কোনো দরকার নেই। আমি বলছি অন রেকর্ড লাইভ হচ্ছে, বলা হচ্ছে। আমি লাইভ ক্লাসে জানিয়ে দেবো যে কবে কিভাবে এগুলো পাবে না পাবে, আমি জানিয়ে দেবো, কিন্তু সেই পর্যন্ত একটু অপেক্ষা করে ধৈর্য রাখো। সবার কাছে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যারা শেয়ার করছে তাদের সবার কাছে একটু ধৈর্য রাখবে। সেটা বলার যে ক্লাস শেষ করবেন, আমি সেখান থেকে জয়েন করবো। যে 8টা থেকে শুরু হচ্ছে, ধরো 9:30 পর্যন্ত ক্লাসটা চলবে। তো স্যার 9:30 যদি ক্লাসটা শেষ করেন, আমি জাস্ট তারপরে 2 মিনিট সময় নেবো ফিডব্যাকের জন্য, এবং 2 মিনিটের পরই আমি সিক্রেট কোড শেয়ার করে দেবো আজকের ক্লাসে। ঠিক আছে ভাই, সিক্রেট কোড শেয়ার করে দেওয়ার পর আমাদের অফিসিয়াল প্রজেক্ট শেষ হলো। দেন তোমরা যদি পারমিশন দাও তাহলে আমি পরবর্তী কথা বলতে পারি, যেটা প্রথম দিন থেকে বলে আসছি। গতকাল সেই পারমিশন পাইনি বলা হয়, তো সেটা আজকে দরকার আছে অবশ্যই দেখবে। আর আরো একটা কথা, যে এই সাবজেক্ট গুলোর ক্ষেত্রে যেটা হয় যে অবশ্যই সোশ্যাল সায়েন্স বা গতকাল যেটা ছিল সায়েন্স ছিল, তো এইখানে মনে হচ্ছে ব্যাপারটা এরকম যে হ্যাঁ আমার তো সায়েন্স রয়েছে, সায়েন্স নয়, আমার সোশ্যাল সায়েন্স সায়েন্স দরকার নেই। এগুলোর মধ্যে ঠিক আছে, আগামীকাল যেগুলো রয়েছে বা এর পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু সবার কমন সাবজেক্ট। অলরেডি রুটিন গ্রুপে দেওয়া দেখেছি, জানো সবকিছু। যাই হোক, ওই জায়গায় আমি আর সময় নেবো না, যারা অলরেডি জয়েন করে গেছে সবাই রিকোয়েস্ট করলো যে একটু মন দিয়ে ক্লাস শোনো, তোমার মাইক্রোফোন বন্ধ করা থাকছে বা ইনফ্লাইট বন্ধ করা থাকছে। এর পরবর্তীতে কিন্তু মাইক্রোফোন খোলা থাকবে। আর তোমাদের কাছে কল মেসেজ বা চ্যাট, যে কোনো প্রয়োজনে সেখান থেকে মেসেজ করতে পারো, বা যে কোনো সমস্যা সরাসরি মেসেজ করে জানাতে পারো, বা তোমরা রেসপন্স জানাতে পারো। তোমাদের যে রিয়াকশন গুলো রয়েছে মাধ্যমে তোমরা তোমাদের রেসপন্স জানাতে পারো। আমি সবার কাছে রিকোয়েস্ট রইলো যে অপ্রয়োজনীয় মেসেজ করো না। ইভেন রেকর্ডিং ক্লাস পিডিএফ বারবার বলার দরকার নেই। এগুলো আবারও বলছি, সবার কাছে সবকিছু পৌঁছে যাবে যারা সিক্রেট কোড শেয়ার করছো। শুধুমাত্র এটাকে নিয়ে ভাবার কোনো দরকার নেই। এটা রিকোয়েস্ট হলো যে অপ্রয়োজনীয় মেসেজ না করাটাই ভালো। প্রয়োজন রয়েছে অবশ্যই মেসেজ, অসুবিধা নেই। আমরা স্টার্ট করি তাহলে। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারেন, আনমিউট করতে পারেন। স্যার আপনার এটাই কি না অন্য একটা অ্যাকাউন্ট রয়েছে দেখতে পাচ্ছি? একটা মিনিট স্যার। দেখুন তো এবার ঠিক আছে? হ্যালো, সাউন্ড ক্লিয়ার আছে সবার? ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে আমাদের আলোচনার বিষয়, স্যার তো সবটা বললোই। তো আমি মূলত আজকে তোমরা দেখে বুঝতেই পারছো যে আজকে আমি কি নিয়ে আজকে আলোচনা করবে স্যার। মানে আমি আমি আজকে মূলত হিস্ট্রি নিয়ে আলোচনা করব, যেটা অনেক স্টুডেন্টদের ভয় আছে, বিশেষ করে আর্টস ব্যাকগ্রাউন্ড বাদে যারা আছে। হ্যাঁ, সাধারণত মাধ্যমিক পর্যন্ত আমরা সবাই কম বেশি হিস্ট্রি পড়েছি, কিন্তু কারোর একটা জানি কোনো একটা জায়গায় জিজ্ঞাসা থাকে, কিছু ভয় থাকে যে হিস্ট্রি মানে এত সাল, এত কিছু, এত মনে রাখবো কি করে? অন্যান্য সাবজেক্ট তো রয়েছে স্যার, তো হিস্ট্রিকে আমরা গল্পের মতোই পড়তে হয়, বুঝে পড়তে হয়, কিছুটা কিছুটা মুখস্থ করে। আহ মানে সেইভাবে। তো তুমি যদি কোনোভাবে এই সিলেবাসটাকে টোটালটা না জানো, তাহলে কোনোভাবেই তুমি সামনের দিকে এগোতে পারবে না। প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রেও তাই, ইতিহাস তার থেকে আলাদা নয়, ইতিহাসও তাই। একইভাবে তোমাকে টোটাল ইন্টায়ার সিলেবাসটাকে জানতে হবে, তাহলেই তোমার ভয়টা কেটে যাবে। আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের আগে সিলেবাসটাকে ভালো করে জানা, তারপরে আমরা একটা চ্যাপ্টার করব। যেভাবে আমাদের ক্লাস হয় সেইভাবেই তোমাদেরকে আজকে পুরো ক্লাসটাকে দেওয়া হবে। প্রথমে আগে আমরা ক্লাসের সাবজেক্ট গুলোতে যাব, মানে কি কি টপিক গুলো আমাদের আছে সেগুলোকে আমরা একটু ভালো করে দেখে নেব। কোনো জায়গায় অসুবিধা হলে তোমরা কমেন্ট করবে, আমি আবার রিক্যাপ করে দেবো।
ঠিক আছে, কোনো সমস্যা নেই, প্রত্যেকে কানেক্টেড থাকবে তোমাদের যে কমেন্ট সেকশনে। দেখো আজকের আলোচনার বিষয়গুলো সেগুলো একটা একটা করে আমরা আগে সিলেবাসটাকে ভালোভাবে জেনে নিই। দেখো আর মূলত আমাদের ইতিহাস পড়তে গেলে 3টে পার্টে আমাদের ইতিহাসটাকে রয়েছে। তার মধ্যে ফার্স্ট পার্ট হচ্ছে প্রাচীন ভারত। প্রাচীন ভারতে কোথা থেকে পড়তে হবে? প্রাচীন ভারতে এই বৈদিক সভ্যতা, এই সভ্যতার পাশাপাশি তোমাদের সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা যেটাকে আমরা বলি, এটা ভারতের প্রথম নগর কেন্দ্রিক সভ্যতা। তোমরা নিজেরাও এটা কম বেশি জানো যে এখানে পরিকল্পিত একটা শহর তৈরি হয়েছিল, এখানে পাকা রাস্তা ছিল, নিকাশি ব্যবস্থা ছিল। আজ থেকে প্রায় 5,000 বছর আগে মানুষ এখানে ব্যবস্থা তৈরি করেছিল। এগুলো সম্পর্কে একটু কনস্ট্রাক্টিভ ওয়েতে আমাদের পড়তে হবে, সব পড়তে হবে না, যতটা আমাদের পরীক্ষায় আসে আমরা ততটুকুই পড়বো। ঠিক আছে, এটা ছিল হচ্ছে সিন্ধু সভ্যতা। এর পাশাপাশি আমরা পড়বো আর্য সভ্যতা। ঠিক আছে, এখানে আমরা মূলত বেদ নির্ভর সমাজ, বর্ণ ব্যবস্থা, যোগ্য ধর্মীয় আচরণ, এইগুলোর উপর বিশেষভাবে জোর দেবো। এই সময় থেকে মানুষ কিভাবে সামাজিক কাঠামো থেকে ভিত থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। এরপরেই তৈরি হলো ষোড়শ মহাজনপদ। সময়ের সঙ্গে ছোট ছোট রাজ্য মহাজনপদের যুগ শুরু হলো। এদের মধ্যে 4টি মহাজনপদ খুব উন্নত হয়েছিল। তাদের মধ্যে থেকে অন্যতম মহাজনপদ ছিল মগধ, শক্তিশালী, যার থেকে এই মগধের থেকেই মৌর্য সাম্রাজ্য পরবর্তী ক্ষেত্রে আমরা সেটা সম্পর্কেও জানবো। এরপরে পড়বো আমরা হর্ষবর্ধন বা হর্ষ যুগ, গুপ্ত যুগ, পাল যুগ, এগুলো সম্পর্কে আমরা পড়বো। আমরা পড়বো প্রতিবাদী ধর্ম আন্দোলন। স্যার প্রতিবাদী ধর্ম আন্দোলনটা কেন আসলো স্যার? এত কিছুর পরে এই পাল যুগ, সেন যুগ, চোল সাম্রাজ্য, সাতবাহন সাম্রাজ্য, এগুলো মূলত এক একটা সময় ছিল, এক একটা যুগ ছিল, যেগুলোকে আমরা পরপর 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 করে এগোবো। তো এই বৌদ্ধ ধর্ম বা প্রতিবাদী ধর্ম আন্দোলন, এই সময় কি স্যার 3টে ধর্মই ছিল? এই যে ইন্টায়ার সময়টা যেটা আমি তোমাদেরকে বললাম আপ টু সাতবাহন সাম্রাজ্যের এই পোর্শন গুলো, তোমাদের এই পোর্শন গুলো তো তোমাদের পড়তেই হবে। কিন্তু প্রতিবাদী ধর্ম আন্দোলনটা কেন বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে? কেননা একটা সময় সমাজে হিন্দু ধর্মের, ভালো করে শুনবে, হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান মানুষের কাছে অত্যন্ত কঠিন হয়ে গেছিল। সেটা আর্থিক দিক থেকে হতে পারে, শারীরিক দিক থেকে হতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের জীবিকার দিকেও হতে পারে। এই সময় সারা ভারতবর্ষে প্রায় 64টি প্রতিবাদী ধর্ম আন্দোলনের উৎপত্তি হয়। ঠিক আছে, মূলত সমাজে তার আগে আমরা জানি যে 4টে শ্রেণী বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো সমাজে যে এই 4টে শ্রেণী ছিল, তার মধ্যে প্রথম দুটো শ্রেণী, অর্থাৎ যাদেরকে আমরা ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ বলছি, তারা মূলত সমাজে উচ্চ শ্রেণী হিসাবে পরিগণিত হতো। তাদের মূলত ভাষা কেন্দ্রিক ছিল হচ্ছে সংস্কৃত ভাষা। কিন্তু পরবর্তী দুই ইসের ক্ষেত্রে, মানে বৈশ্য এবং শূদ্রের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সেই ভাষা অ্যাডপ্ট করা সম্ভব হতো না। যার জন্য যাগযজ্ঞ বলো, ধর্মীয় অনুষ্ঠান বলো, এগুলোতে তারা সেইভাবে অংশগ্রহণ করতে পারতো না। প্রতিবাদী ধর্ম আন্দোলন সেই সময় এই ছোট ছোট যে পকেট এরিয়া গুলো, মানে আমাদের সারাউন্ডিং এ যেগুলো রয়েছে, সেখানে এই প্রতিবাদী ধর্ম আন্দোলন গুলো তৈরি হয়, যার মধ্যে প্রধান 3টি ধর্ম হচ্ছে আজীবক, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম। এবার এই সংস্কৃত প্রধান সমাজ ব্যবস্থায় যেখানে বর্ণ ব্যবস্থার প্রচলন ছিল, সেখানে তার পরিপ্রেক্ষিতে আসে হচ্ছে পালি ভাষা, যেটা মানুষের কাছে আরো সহজতর হয়ে যায় বোঝার ক্ষেত্রে এবং ধর্মীয় আচরণের ক্ষেত্রে। এই সময় প্রতিবাদী ধর্ম আন্দোলনের আরেকটা দিক ছিল এই বৈশ্য সম্প্রদায়। তাদেরকে বলা হতো তারা যদি বহির্বাণিজ্য করে তাহলে তাদের ক্ষতি হবে, কিন্তু প্রতিবাদী ধর্ম আন্দোলন কিন্তু তাদেরকে সাপোর্ট করেছিল, যার জন্য প্রতিবাদী ধর্ম আন্দোলনের উৎপত্তি হয়ে যায়। এর সাথে সাথে দেখো, যখনই আমরা এগুলো পড়ছি, এগুলোর সাথে সাথে আমাদের সামনের দিকে এগোতে হবে। তা প্রথমে কেন স্যার তাহলে আমাদের এই মগধ, এর আগেই কেন প্রতিবাদী আন্দোলন আসলো? এই প্রতিবাদী আন্দোলনটা, এই যে আমাদের ইন্টায়ার যে আমাদের এই পোর্শনটা রয়েছে, আমাদের যে এনশিয়েন্ট হিস্ট্রির যে পোর্শনটা রয়েছে বা প্রাচীন কালের ভারত, সেখানে সব থেকে বেশি কোশ্চেন যদি তোমরা দেখো তোমাদের পরীক্ষার পরিপ্রেক্ষিতে, তাহলে প্রতিবাদী আন্দোলন আর হচ্ছে এই সিন্ধু সভ্যতা, এগুলো থেকেই বেশি আসে। এখনো এই লাস্ট 5 বছরের কোশ্চেনকে যদি অ্যানালাইসিস করো, এই পোর্শন গুলো থেকে বেশি কোশ্চেন আসে। তাহলে স্যার আলাদা যে পোর্শন গুলো আছে সেখান থেকে কি কোশ্চেন আসে না? সেখান থেকেও কোশ্চেন আসে, কিন্তু তার ওয়েটেজটা একটু কম। সেই কারণে আমাদের বেস্ট টপিক হচ্ছে এখানে সিন্ধু সভ্যতা, আর্য সভ্যতা, বৈদিক সভ্যতা, এই পোর্শন থেকে আমাদেরকে প্রতিবাদী ধর্ম আন্দোলন, সেখান থেকে বেশি কোশ্চেন আসবে। আশা করি এই পোর্শন গুলো তোমরা বুঝতে পেরেছো, যেটা আমি এনশিয়েন্ট হিস্ট্রির সম্পর্কে তোমাদের বললাম সেইটুকু।
এছাড়াও আমাদের এর পরপরই আমরা চলে যাব দক্ষিণ ভারতের দিকে, যেখানে প্রাচীন বাংলা, তুর্কি আক্রমণ কিভাবে হলো, গজনী বংশ কিভাবে উৎপত্তি হলো, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলোকে আমরা একটা 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 করে দেখি। আচ্ছা, মধ্যকালীন ভারতের সাথে স্যার এটাকে কেন স্যার অ্যাড করে দিলেন? দেখো, যখনই তুমি এনশিয়েন্ট হিস্ট্রি থেকে মধ্যকালীন ভারতের দিকে ঢুকবে, তখন তুমি টোটাল যে ক্রোনোলজিটা সেটাকে অ্যাটাচ করতে পারবে না। সেই কারণে আমাদের এনশিয়েন্ট হিস্ট্রির সাথে সাথে আমাদের এই পোর্শন গুলোকে আস্তে আস্তে পড়তে হবে, কারণ কিছু কিছু পোর্শন আমরা যদি অ্যাড না করি, তখন আমরা পরের যে পোর্শনটা আমাদের ম্যারাইভেলের রয়েছে সেটাকে একটু আমরা কঠিন হয়ে যাবে। তো মধ্যযুগে যখন সূচনা হচ্ছে, তার মানে মুসলিম আগমন কি না? মধ্যযুগের সূচনা মানেই মুসলিম আগমন নয়। ঠিক আছে, এটা পুরো যখন কনসেপ্টটা আমি বোঝাবো তখন তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। মূলত আমাদের এই মধ্যযুগের থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট যে পোর্শন গুলো আছে, সেগুলো যেমন তোমাদের দাস বংশ রয়েছে, তারপরে ধরো তোমরা বলতে পারো তুগলক বংশ, খলজি বংশ, এই বংশগুলো সম্পর্কে মূলত 1206 থেকে যদি আমরা দেখি, 1206 থেকে শুরু করে আপ টু 1857 সাল পর্যন্ত, যখন মোগল সাম্রাজ্যের শেষ রাজা, শেষ সুলতান দ্বিতীয় বাহাদুর শাহ, তিনি, তার পর্যন্ত। এর পাশাপাশি প্যারালালি আমাদের দেখতে হবে শিব ধর্ম বা শৈব ধর্ম সম্পর্কে কিছু কনসেপ্ট রয়েছে, ভক্তি ভক্তি আন্দোলন সম্পর্কে দেখতে হবে, স্বাধীন আফগানি শাসন ব্যবস্থা, শের শাহ এবং পানিপথের যুদ্ধ এবং তার ফলাফল। দেখো, কোনোটাতেই আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পড়বো না। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ যদি পড়তে যাই তাহলে কিন্তু অনেক যেমন সময় লাগবে, আমাদের বুঝতে সমস্যা হবে। আমরা সবকটাই টপিক ওয়াইজ পড়বো। আজকে একটা অধ্যায় রয়েছে, যে অধ্যায়টা আলাদাভাবে হয়তো কোনো টিচার তোমাদেরকে করায়নি, আজকে যে টপিকটা আমরা আলোচনায় আনবো। ঠিক আছে, তো এটা ছিল তোমাদের মধ্যকালীন ভারতে আমরা কি কি পড়বো স্যার। আমরা ন্যাশনাল মুভমেন্টের পার্টে স্যার কি কি পড়বো? ন্যাশনাল মুভমেন্টের পার্টে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটাকে আমি রেখেছি সেটা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তি, যেটা আজকের তোমাদের আলোচনার মূল বিষয়। এরপরে তাহলে স্যার গান্ধীজিকে কি আলাদাভাবে পড়তে হবে? হ্যাঁ, গান্ধী যুগটাকে আলাদাভাবে পড়তে হবে। আলাদাভাবে পড়তে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার আজাদিন ফৌজ সম্পর্কে। গান্ধীজি তো পড়বো, গান্ধীজি কোন কোন টপিক গুলো পড়বো স্যার? গান্ধীজি সম্পর্কে পড়তে গেলে চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদ আন্দোলন, অসহযোগ আন্দোলন, রাওলাট আইন, খিলাফত আন্দোলন, আইন অমান্য আন্দোলন, এগুলো সবই কি স্যার এক একটা চ্যাপ্টার? না স্যার, এগুলো সব এক একটা টপিক। তাহলে তোমরা এখনই সিলেবাস থেকে এই জিনিসটা স্পষ্ট হয়ে যাচ্ছে তোমাদের, আশা করি তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে যে তোমাদের কি কি পড়তে হচ্ছে আর কি কি ছাড়তে হচ্ছে। এই সবকিছুর মধ্যেই কিন্তু তোমাদের ইন্টায়ার সিলেবাসটা রয়েছে। আমাদের পড়তে হবে ভারত ছাড়ো আন্দোলন, সেটা গান্ধীজির মধ্যেই আমাদের পড়তে হবে, গান্ধীজিকে রিলেট করেই আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, পড়তে হবে আইএনসি সম্পর্কে, অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেস। 1885 সালে ব্রিটিশরা নিজেদের স্বার্থে যাদেরকে তৈরি করেছিল তাদেরকেই, তাদের দ্বারাই তারা দেশ থেকে বিতাড়িত হয়েছিল অর্ধেকের বেশি সময়। পড়তে হবে ব্রিটিশ শাসনে পাশ্চাত্য শিক্ষার বিস্তার কিভাবে হয়েছিল, ইংরাজি শিক্ষার বিস্তার কিভাবে হয়েছিল। পড়তে হবে মহাবিদ্রোহ। ঠিক আছে, এখানে কোনো চ্যাপ্টার কি আগে কোনো চ্যাপ্টার কি পরে, যেমন আমরা ম্যারাইভেল শেষ করেই আমাদেরকে মহাবিদ্রোহে অনেক জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা মহাবিদ্রোহে যখন ঢুকছি তখন বিভিন্ন রাজনৈতিক বলছি, বিভিন্ন মানে সরি ওটা বিভিন্ন ন্যাশনাল লিডারের কথা আমরা জানতে পারি, কিন্তু তাদের সম্পর্কে আমাদের কোনো একটা ধারণা থাকে না। এই পিডিএফটা দেবেন তো স্যার? পিডিএফ সম্পর্কে এক্ষুনি আসছি, পূজা, তাই তো? তুমি এক্ষুনি তোমার পিডিএফ এর ডাউট ক্লিয়ার হয়ে যাবে, তারপরে তুমি কিন্তু আমাকে কমেন্ট করে বলবে যে তুমি তোমার পিডিএফ এর ডাউট ক্লিয়ার হয়েছে কিনা। ঠিক আছে, তো তারপরে আমাদের কি ব্রিটিশ শাসনে যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার, কেন স্যার পাশ্চাত্য শিক্ষার বিস্তার করেছিল ব্রিটিশরা? ব্রিটিশরা যদি তাদের দেশে, মানে আমাদের দেশে থেকে যদি ধরো তুমি আজকে বাইরের কোনো দেশে গিয়ে সেখানে তুমি কোনো একটা ব্যবসা করলে, তোমার লেবার লাগবে বা ধরো টেকনিক্যালি কোনো লোক লাগবে বা ধরো ক্লার্ক লাগবে, তো তুমি কি করবে? তোমার নিজের দেশ থেকে নিয়ে যাবে নাকি ওখান থেকে কোনো হায়ার করবে? তাহলে তোমার খরচা কম হবে। ব্রিটিশরাও সেই পরিকল্পনা নিয়েছিল। তাদের কিছু ট্রান্সলেটারের প্রয়োজন ছিল, যারা তাদের ভাষাকে ভারতীয়দের ভাষাদের সঙ্গে কিছুটা পাল্টে দেবে, মানে পাল্টে দেবে বলতে ট্রান্সলেট করে দেবে। সেই কারণে ভারতে তারা ইংরাজি শিক্ষার বিস্তার শুরু করেছিল। ঠিক আছে, সেই নিয়েও আমাদের আলোচনা থাকবে। মূলত যেই যেই টপিক থেকে তোমাদের আগামী দিনে প্রশ্ন আসবে এবং আগের দিনের প্রশ্ন এসেছে, আমরা সেই সেই টপিকের উপর যাব, কোনো চ্যাপ্টারে আমরা ঢুকবো না।
প্রথম কথা হচ্ছে ইতিহাসে পড়তে গেলে আমাদের যদি তুমি চ্যাপ্টারে ঢোকো তাহলে শেষ হবে না, আর যদি টপিকে থাকো তাহলে তোমাদের পরীক্ষার জন্য যেটুকু পড়া সেটুকু শেষ হয়ে যাবে। যেখানে যা প্রয়োজন সব ক্ষেত্রে আজকে তোমাদের স্পিকার অন নেই, কিন্তু নেক্সট দিন তোমরা স্পিকার অন করে আমার সাথে কথা বলতে পারবে যে স্যার এই জিনিসটা আরেকবার বুঝিয়ে দিন। এবার আসি তোমাদের পিডিএফ এর প্রশ্নে। এই রকম ফরম্যাটে তোমরা পিডিএফ পাবে, আজকের ক্লাসেরও পাবে, এটাই তোমাদেরকে দেখাচ্ছি। যেখানটায় তোমরা পিডিএফটাকে প্রিন্টেবল ফরম্যাটে পাবে। অন্যান্য জায়গায় জানো তোমরা তোমাদের ক্লাস নোট দিয়ে ছেড়ে দেওয়া হয়, তোমরা ওটাকে প্রিন্ট করতে পারো না। তাহলে সেই নোট আমরা কেন ব্যবহার করব? তোমাদের লিখতে সময় যাবে, তোমাদের এটা করতে সময় যাবে। তো পিডিএফ এর প্রশ্নটা ডাউট আশা করি ক্লিয়ার হয়ে গেল যে জিজ্ঞাসা করলে। এরকম প্রিন্টেবল ফরম্যাটে তোমরা ক্লাসের শেষেই খুব তাড়াতাড়ি, হ্যাঁ, তোমরা এই প্রিন্টেবল ফরম্যাটে নোট পেয়ে যাবে। তোমরা সেটাকে প্রিন্ট করে নিজেদের মতো পড়াশোনা করতে পারবে। এবং সেখান থেকেও যদি কোনো ডাউট থাকে, আমি বারবার বলছি, সেখান থেকেও যদি তোমাদের কোশ্চেনে কোনো ডাউট থাকে, তারপরেও আমরা সেই ডাউটটাকে ক্লিয়ার করে দিই পরের ক্লাসে। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমরা আছি সে জায়গাতে। তো আজকের টপিকে আমরা ঢুকবো, নোটেবল পারসন অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফ্রিডম স্ট্রাগল। আচ্ছা, কারোর কি কোনোভাবে সিলেবাসের ক্ষেত্রে কোনো সমস্যা আছে, বুঝতে কোনো সমস্যা হয়েছে সিলেবাসে? তাহলে আমাকে একটু জানাও, আমি তাহলে সিলেবাসটা না হয় তোমাদেরকে আরেকবার ডিসকাস করে দেবো। বলো, কারোর কি সিলেবাসে কোনো সমস্যা হয়েছে বুঝতে? আমাদের সিলেবাস কি কি টপিক পড়তে হবে, আমি কিন্তু চ্যাপ্টার বলছি না, বারবার এটা মাথায় রেখো। আমি সিলেবাসে চ্যাপ্টার পড়াই না, আমি টপিক পড়াই, যেটা তোমাদের পরীক্ষায় আসবে। আশা করি তোমরা একটু কমেন্টে সাহায্য করবে এবং বলবে যে তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো কিনা সিলেবাসটা সম্পর্কে, একটু জানাবে। এবং তোমাদের পিডিএফ এর ডাউট ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবে আমাকে। ওকে, চলো স্যার, বুঝতে পারলাম, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। চলো দেখো, ফ্রিডম স্ট্রাগল আমরা একটা একটা ছোট ছোট টপিক পড়বো, একটা একটা ছোট ছোট টপিক কি ক্লিয়ার করবো। ঠিক আছে? তাহলে সবাই, আশা করি সবাই তৈরি আছো। নিজেদের ক্লাসের জন্য একটু জানিয়ে দেবে যে ক্লাস শুরু হচ্ছে, তাহলে তোমরা সবাই তৈরি আছো। শুরু করা যাক তাহলে, তাই তো? আজকের ক্লাস একদম। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যারা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত সেসব ব্যক্তিদের নিয়ে। দেখো, প্রথমেই আমরা আলোচনায় আনবো রাজা রামমোহন রায়। তার সময় কোথায়, পিরিয়ড অফ টাইম 1772 থেকে 1833, এই সময়কালে তিনি তার সময় ছিল। রাজা রামমোহন রায় ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। অবশ্যই আমাদের নোটস গুলো ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই পাবে। এটা আরেকটা বলে দিই, যাদের মনে হয় যে স্যার ইংলিশে দেবেন নাকি বাংলায় দেবেন, তাদেরকে বলে দিই আমাদের ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই কোশ্চেন থাকে। আমরা যে এমসিকিউটা করাই সেটাও ইংলিশ বাংলাতে থাকে। সবই তোমরা আজকে ক্লাসে দেখতে পারবে। শুধু একটু অপেক্ষা করে 9:30 পর্যন্ত স্যারের সাথে, মানে আমার সাথে একটু থেকে যাও। ঠিক আছে? অনেক সময় তো অনেক জায়গায় ব্যয় করে, এই ক্লাসটাকে একটু দেখো। আশা করি এরপরে কোনোদিনও যতটুকু তোমাদের পড়াচ্ছি সেটুকু আর তোমাদের পরবর্তী অন্য কোনো জায়গায় দেখতে হবে না। তো রাজা রামমোহন রায় ওয়াজ দ্য ফার্স্ট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া। ভারতের প্রথম আধুনিক মানুষ যাকে বলা হয়, তিনি অবশ্যই রাজা রামমোহন রায়। 1817 সালে ডেভিড হেয়ারের সহায়তায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। In 1870 formed Hindu College with the help of David Hare. ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যতগুলো লাইন বলছি ততগুলো লাইনেই তোমাদের কোশ্চেন লুকিয়ে আছে। বেন্টিং এর সহায়তায় 1829 সালে সতীদাহ প্রথা তিনি রদ করেছিলেন। ঠিক আছে? এই কোশ্চেনটাও তোমাদের আসে। উইথ দ্য হেল্প অফ লর্ড বেন্টিং অ্যাবলিশ দ্য প্র্যাকটিস অফ সতী প্রথা বা সতী 1829। তিনি 1828 সালে ব্রহ্ম সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে 1830 সালে ব্রহ্ম সমাজ নামে একটি পরিচিতি লাভ করে। এই কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়েও অনেক সময় দিয়ে দেয়। ব্রহ্ম সভা কবে ব্রহ্ম সমাজে পরিণত হয়, বা ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন, বা ব্রহ্ম সভাকে প্রতিষ্ঠা করেন। He founded Brahma Sabha in 1829, which is later became known as the Brahma Samaj in 1830. চলো নেক্সট ওয়ান দেখো কি বলছে। রাজা রামমোহন রায় লিখেছিলেন লর্ড এমস্টিংকে দ্য ডেভেলপমেন্ট ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। এর জন্য তিনি ব্রিটিশদের থেকে জমি কেনা ও স্থায়ীভাবে বসবাস করার সমর্থন করতেন, যাতে ব্রিটিশরা ভারতে তাদের স্থায়ী জমি কিনতে পারে সেই বিষয়ে। তিনি দুটো পত্রিকা সম্পাদনা করেছিলেন, মিরাত উল আখতার ফার্সি ভাষায়
এটা মাথায় রাখবে, প্যারিস ভাষায়, ল্যাঙ্গুয়েজে, তো এটা মাথায় রাখবে। সংবাদ কৌমুদিনী ইংরাজি ভাষায়, ভাষাও অনেক সময় পরীক্ষায় তোমাদের জিজ্ঞাসা করে, যা যা বলছি প্রতিটা ইম্পর্টেন্ট। 1825 সালে তিনি বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। ইন 1825 স্টাবলিশ বেদান্ত কলেজ। কে করেন স্যার? রাজা রামমোহন রয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই কোশ্চেন গুলো আমাকে একটু বলবে তোমরা বুঝতে পারছো কিনা। কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবে। দেখো, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর দ্বিতীয় আকবর শাহ রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়ে লন্ডনে দূত হিসেবে পাঠিয়েছিলেন। মোগল আকবর সেকেন্ড, হ্যাঁ, কনফ্লিক্টেড আপন হিম দ্য রাজা, টাইটেল অফ রাজা, সেন্ড হিম ইন্ডিয়ান টু লন্ডন। 1833-এ তিনি লন্ডনে ব্রিস্টলেই মারা যান। সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। ঠিক আছে, তিনি কত সালে মারা যান একটু আগেই আমি জানিয়েছি, এবং সেখানেই কোথায় মারা যান সেটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই কোশ্চেন গুলোকে খুব মাথায় রাখবে। বায়োগ্রাফি রাজা রামমোহন রায়, মেডিটেশনস, আর হচ্ছে অটোবায়োগ্রাফি, সেটা হচ্ছে বাই রাজা রামমোহন রায়। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারতের পথিক উপাধি দিয়েছিলেন, আখ্যায়িত করেছিলেন ভারত পথিক। কে দিয়েছিলেন? রাজা রবীন্দ্রনাথ ট্যাগোর, বহুবার। ঠিক আছে, পাইওনিয়ার অফ ইন্ডিয়া, এটা মাথায় রাখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা লাইন তোমরা নিজেরাই বুঝতে পারছো প্রতিটা লাইন কতটা ইম্পর্টেন্ট। এর বাইরে কোশ্চেন আসবে না, আমি বারবার বলছি তোমাদেরকে। এবার রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা 10টা কোশ্চেন সলভ করবো। এইভাবেই তোমাদের পড়ানো হবে। তোমরা কমেন্ট সেকশনে তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেবে। বলেছে ফার্স্ট কোশ্চেন, ভারতের প্রথম আধুনিক মানুষ, দ্য কনসিডার্ড দ্য ফার্স্ট মডার্ন ম্যান ইন ইন্ডিয়া। তোমাদের অ্যান্সার দেবে কমেন্ট সেকশনে, একদম রাজা রামমোহন রয়। নেক্সট কোশ্চেন, কোন সালে সতী প্রথা রদ করা হয়? 2 নাম্বার কোশ্চেনে প্রত্যেকে অ্যান্সার দেবে, একদম 1829। প্রত্যেকে অ্যান্সার দেবে কোশ্চেনের, চেষ্টা করবে, না পারলে তো আমি আছি। ঠিক আছে, রাজা উপাধি কে প্রদান করেছিলেন রাজা রামমোহন রায়কে? হু গেভ দ্য টাইটেল রাজা টু রামমোহন রয়? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, কোশ্চেনের নাম্বার দিয়ে অ্যান্সার দেবে। প্রত্যেককে বলছি কোশ্চেনের নাম্বার দিয়ে অ্যান্সার দাও। 3 নাম্বার কোশ্চেনে একদম অপশন সি, আকবর 2 বা দ্বিতীয় আকবর। চলো নেক্সট কোশ্চেনে আসি আমরা। রাজা রামমোহন রায়কে ফরাসি ভাষায় কোন পত্রিকা সম্পাদনা করেছিল? হুইচ নিউজপেপার ওয়াজ এডিটেড বাই রাজা রামমোহন রায় ইন পার্সি? চলো নেক্সট কোশ্চেন 14 কোশ্চেনে একদম মেরাত উল আকবর, সরি আকবর, হ্যাঁ, অপশন বি। ভেরি গুড, একদম ভেরি ভেরি গুড। চলো 5 নাম্বার কোশ্চেনে আসি। হুইচ কলেজ ওয়াজ ফাউন্ডেড বাই রাজা রামমোহন রয় ইন 1825? প্রত্যেকে অ্যান্সার দেবে কোশ্চেন নাম্বার 5 এর, একদম বেদান্ত কলেজ, অপশন সি। ভেরি ভেরি গুড, ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন, ব্রহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ইন হুইচ ইয়ার ব্রহ্ম সমাজ ফাউন্ডেড? দেখো ভালো করে, দুটো অপশনই দেওয়া আছে, দুটো অপশনই তোমাদের জন্য খোলা রয়েছে, দেওয়া রয়েছে, ভুল করবে না। প্রত্যেকে অ্যান্সার ঠিকভাবে দেবে। সি কি করে হয়? 1830 নয়, 1828। 1830-এ তার নাম চেঞ্জ হয়ে যায়, 1828 হবে। ট্রিকি কোশ্চেন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে দেখি, নিম্নলিখিতের মধ্যে কে রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলেছেন? হু অ্যামং দ্য ফলোইং রেফার টু রাজা রামমোহন রয় অ্যাজ ভারত পথিক? প্রত্যেকে অ্যান্সার দেবে। 7 নাম্বার কোশ্চেন, অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ ট্যাগোর, অপশন বি। পূজা, কোশ্চেনের নাম্বার দাও, নইলে বুঝতে পারবো না কোন কোশ্চেনে অ্যান্সার দিচ্ছ তুমি। নেক্সট, which language was used to the newspaper সংবাদ কৌমুদিনী? সংবাদ কৌমুদিনীর জন্য তিনি কোন ল্যাঙ্গুয়েজে ভাষায় প্রকাশ করেছিলেন? কোশ্চেন নাম্বার 8, একদম ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ক্ষেত্রে তিনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করেছিলেন। তো নেক্সট ওয়ান দেখি আমরা কি বলছে। সতী প্রথা রদের ক্ষেত্রে কোন ব্রিটিশ আধিকারিক রাজা রামমোহন রায়কে সহায়তা করেছিলেন? হুইচ ব্রিটিশ অফিসার অ্যাসিস্টেড রাজা রামমোহন রয় ইন অ্যাবলিশিং সতী বা সতী সিস্টেম, যাই বলো না কেন। কোশ্চেন নাম্বার 9, একদম লর্ড পেন্টিং, অপশন সি। তো নেক্সট ওয়ান, রাজা রামমোহন রায় কোথায় মারা গিয়েছিলেন? 1833 সালে। 1833 সালে রাজা রামমোহন রায় কোথায় মারা গিয়েছিলেন? 10-এর সি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বলো, এরকম ভাবে যদি তোমাদের পড়া হয় তোমাদের কেমন লাগবে? তোমরা নিজেরাই জানাও, তোমরা নিজেরাই জানাও। যদি এরকম ভাবে ছোট ছোট টপিক, এই কারণে আমি বলছি টপিক ওয়াইজ আমরা পড়বো, এরকম ভাবে পড়তে তোমরা আগে কোনো জায়গায় একমাত্র এটা মাস্টার জিতেই পাবে তোমরা, ঠিক আছে।
মাস্টার জি ছাড়া অন্য জায়গায় তোমরা পাবে না এইভাবে। নেক্সট টপিক আমাদের হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। ঠিক আছে, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও কি বলছে? ডিরোজিও জন্মসূত্রে বাঙালি না হলেও বহু কুসংস্কারের ধর্মান্তরের বিরুদ্ধে জীর্ণ সমাজে তিনি ঝড় তুলে দিয়েছিলেন। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও তিনি বাঙালি মনে প্রাণে জড়িয়ে আছেন। হি বিকেম ডিপলি কানেক্টেড উইথ বেঙ্গলি পিপল বোথ ইমোশনস অ্যান্ড তিনি ছাত্রদের নিয়ে ইয়ং বেঙ্গল আন্দোলন গড়ে তুলেছিলেন এবং যারা বিভিন্ন প্রগতিশীল সংস্কারের ক্ষেত্রে কাজ করত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সালটা মাথায় রাখবে 1809 থেকে 1831। খুব অল্প সময় তিনি ছিলেন, কিন্তু অল্প সময় তিনি যা ছাপ ফেলে গেছিলেন সেটা অনেক। চলো নেক্সট, তার সামনে অশুভ শক্তিকে প্রতিহত করা, নারী এবং কৃষকদের অবস্থার উন্নয়ন, ভালো করে বুঝবে তিনি যার উপর, এবং স্পেশালি তিনি সংবাদপত্রের স্বাধীনতার উপর পক্ষে তিনি কাজ করতেন। তা তিনটে সাবজেক্ট মূলত মাথায় রাখবে, নারী, কৃষক আর স্বাধীনতার পক্ষে, সংবাদপত্রের স্বাধীনতা। মূলত এই তিনটে টপিকের উপর তিনি মূলত কাজ করতেন। অশুভ শক্তি বলতে এখানে কি বোঝানো হয়েছে? অশুভ শক্তিকে প্রতিহত করার ক্ষেত্রে অর্থাৎ সামাজিক কুসংস্কার। চারটে টপিক মাথায় রাখবে, হ্যাঁ, তিনটে নয়, চারটে টপিক। অর্থাৎ সামাজিক কুসংস্কার, নারীদের শিক্ষা বা নারীদের অধিকার, কৃষকদের অধিকার, এর সাথে সাথে সংবাদপত্রের স্বাধীনতা, এই চারটে দিকে তিনি মনোনিবেশ করেছিলেন। ইন ইয়ার 1827 ফাউন্ডেড একাডেমিক অ্যাসোসিয়েশন। 1827 সালে তিনি একাডেমিক অ্যাসোসিয়েশন তৈরি করে ফেলেছিলেন। ইন 1827 জ্ঞানেশ্বর, পার্থনান, এই সমস্ত বিষয় পত্রিকায় তিনি প্রকাশ করেছিলেন। তিনি এডিটর ছিলেন তাদের। মাথায় রাখবে এগুলো। চলো তাহলে এবার আবার কোশ্চেন চালু হয়ে যাক। বলো, বলেছে ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? প্রত্যেকে অ্যান্সার দেবে। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? বলেছে অপশন দেখো, অপশন দেখে অ্যান্সার একদম HLV ডিরোজিও, অপশন সি। ভেরি গুড। ডিরোজিও 1827 সালে কোন সংস্থা প্রবর্তন করেছিলেন? প্রত্যেকে অ্যান্সার দেবে একদম অপশন বি, একাডেমিক অ্যাসোসিয়েশন। নেক্সট ওয়ান দেখি কি বলেছে, নিম্নলিখিত কোনটি ডিরোজিও সম্পাদনা করেননি? দেখি তোমাদের আগের টপিকের সঙ্গে একটু গুলিয়ে দিয়েছি তোমাদেরকে। একদম সংবাদ কৌমুদিনী, এটা তো ছিল রাজা রামমোহন রায় স্যার। চলো নেক্সট, ইয়ং বেঙ্গল আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? ইয়ং বেঙ্গল আন্দোলনের যদি আমরা দেখি তাহলে উদ্দেশ্য কি ছিল? একদম সমাজ সংস্কার ও সংবাদপত্রের স্বাধীনতা। এই সমাজ সংস্কার কথাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখানটা সমাজ সংস্কার বলতে কুসংস্কারের বিরুদ্ধে তার দাঁড়িয়ে থাকা। চলো নেক্সট দেখো কি বলছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ দ্য মোস্ট প্রমিনেন্ট অ্যান্ড উইডলি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন 19 শতকের সবচেয়ে বহু চর্চিত এবং অন্যতম সমাজ সংস্কারক। যেমন ভাবে আমরা রাজা রামমোহন রায়কে দেখলাম, তেমনি ভাবে আমরা নারী স্বাধীনতার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামও বলতে পারি। বহু বালিকা মেয়েদের জন্য প্রচুর বিদ্যালয়, মেয়েদের পুনর্বিবাহ, এই সমস্ত কিছুতে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখতে পাই। তার প্রচেষ্টায় বহু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, তিনি বিধবা বিবাহ সম্পর্কে জনমত গড়ে তোলেন এবং লর্ড ডালহৌসির প্রচেষ্টায় 1856 সালে তিনি বিধবা বিবাহ আইন সিদ্ধ করেন। ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী তাকে ভারতের ঐতিহাসিক মানুষ বলে অভিহিত করেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু পরীক্ষায় আগেও এসছে, আবারও আসবে, আগেও এসেছে, এখনো আসছে, আবারও আসবে। ঠিক আছে, দেখো নেক্সট টপিক কি বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? অ্যান্সার দেবে, প্রত্যেকে অ্যান্সার দাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেছিলেন? ইন হুইচ ইয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ন? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। একদম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ভেরি গুড। সরি, এক্সকিউজ মি। আচ্ছা চলো, নারীর অধিকার রক্ষায় বিদ্যাসাগরের প্রধান অবদান কি? নারীর অধিকার রক্ষায় হোয়াটস বিদ্যাসাগর মেজর কন্ট্রিবিউশন টু ওম্যানস রাইট? ক্যান্সার 2 এর না, এটা 6 এর না, 6 একদম অপশন বি। ভেরি গুড,
উইডো রিম্যারেজ বা বিধবা বিবাহ প্রচলন। ঠিক আছে, বিধবা বিবাহ প্রচলন করা বা আইন পাশ করার ক্ষেত্রে বিদ্যাসাগরকে কে সহায়তা করেছিল? কোশ্চেন নাম্বার 7। একদম অপশন বি, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি কি করলেন? তাকে এক্ষেত্রে সাহায্য করলেন। ভেরি গুড। চলো নেক্সট ওয়ান। ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী বিদ্যাসাগরকে কি উপাধি দিয়েছিলেন? ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী বিদ্যাসাগরকে কি উপাধি? ফার্স্ট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া, ভারত পথিক, তারপরে ভারতের ঐতিহাসিক মানুষ, লাইট অফ বেঙ্গল, কি নাম দিয়েছিলেন? আটের সি বলছে সবাই, একদম ট্র্যাডিশনাল মডার্ন ম্যান অফ ইন্ডিয়া, অর্থাৎ ঐতিহ্যবাহী আধুনিক মানুষ। কোথাকার? ভারতের। হোয়াট ওয়াজ বিদ্যাসাগর মেজর কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ এডুকেশন? বিদ্যাসাগরের শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের প্রধান অবদান কি? একদম কোশ্চেন নাম্বার 9। প্রত্যেকে দারুণ অ্যান্সার দিচ্ছে যারা যারা, ভেরি 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 গুড। অপশন বি, একদম স্টাবলিশ গার্লস স্কুল, বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা। 10 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। চলো, হ্যালো। হ্যালো, ওকে, চলো, শোনা যাচ্ছে আজকে? সাউন্ডটা কেটে গেছিল বলে আমি এবার এসে বললাম। চলো, সবাই ঠিকঠাক? একটু আমাকে জানাবে শোনা যাচ্ছে কিনা, একটু কেটে গেছিল লাইনটা। ওকে, এখানে হচ্ছে শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের শ্রেষ্ঠ অবদান বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা, স্টাবলিশ বালিকা বিদ্যালয়। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন দেখো। জিরোজিও কোন শিক্ষা প্রতিষ্ঠানে তো তোমার হচ্ছে গিয়ে শিক্ষক ছিলেন? সেটা হচ্ছে হিন্দু কলেজ। অপশন বি। প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে আত্মারাম পান্ডুরাম। দেখো আমরা অনেকে এই এই জায়গাটাকে স্কিপ করে যাই অনেক সময়, ভাবি যে এটা হয়তো সমস্যা, মানে এটা পরীক্ষায় আসবে না, কিন্তু প্রচুর কোশ্চেন এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, একটু লাইনটা একটু শোনার ডিস্টার্ব হচ্ছিল, আমি আরেকটা সেই কারণে আরেকটা থেকে শোনার চেষ্টা করি সব সময়। তো এই আত্মারাম পান্ডুরাম কি হয়েছিল কি, দেখো আত্মারাম পান্ডুরামকে মহারাষ্ট্রের প্রখ্যাত সমাজ সংস্কারক বলা হয়। যেমন ভাবে আমরা এখানে রাজা রামমোহন রায়কে বলে থাকি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলে থাকি, তেমনি আত্মারাম পান্ডুরামকে বলা হয়। প্রার্থনা সমাজ, তিনি 1867 সালে মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন।
Prarthana Samaj was founded, Prarthana Samaj is in Maharashtra 1867. চলো আমি একটু কালিটা চেঞ্জ করে নিই তোমাদের। নেক্সট দেখো বলেছে প্রার্থনা সমাজের মূল উদ্দেশ্য কি ছিল? সনাতন হিন্দু ধর্মের বহু আচার আচরণের পরিবর্তন করে একেশ্বরবাদী প্রচার। অর্থাৎ কি বলতে চেয়েছে? যেখানে বিভিন্ন আচার অনুষ্ঠানকে বাদ দিয়ে একেশ্বর মানে একটা ঈশ্বরকে মেনে নিজেদের ধর্ম আচরণ করা, এই উদ্দেশ্য ছিল তার মূলত প্রচারে। এরপরে আসবো, যেহেতু ছোট ছোট টপিক, আমরা এই ছোট টপিক গুলোতে একবারে কিছুটা তো পড়ে নিয়ে টপিক গুলো, তারপর আমরা একসাথে আবার এমসিকিউ করবো। মহাদেব গোবিন্দ রানাডে, ঠিক আছে, যদিও আত্মারাম পাণ্ডুরাম প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন, কিন্তু এই কাজটাকে সামনের দিকে যে এগিয়ে নিয়ে গেছিলেন তার নাম হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে। তিনি মহাদেব গোবিন্দ রানাডে ছিলেন এই সমাজের প্রাণ পুরুষ। কোন সমাজের স্যার? এই প্রার্থনা সমাজে। তিনি বিধবা পুনর্বিবাহ সমিতি তৈরি করেন। আমি একটু আগেই বলছিলাম এই প্রার্থনা সমাজও তাই করেছিল, যেখানে যেমন যা বিদ্যাসাগর আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ভারতে করতে চেয়েছিলেন। তিনি দাক্ষিণাত্য শিক্ষা সমাজ বা ডেকান এডুকেশন সোসাইটি, আমি কেন এটার বাংলা, তোমরা দেখবা বাংলায় অনেক সময় ডেকান এডুকেশন সোসাইটি লেখা থাকে, আমি দাক্ষিণাত্য শিক্ষা সমাজ এই কারণে বললাম, তোমরা যদি আমার এই মুহূর্তে খেয়াল করছে না, লাস্ট মনে হয় কোন একটা পরীক্ষাতে আমি দেখেছিলাম বাংলায় এরকম ভাবে কোশ্চেন দিয়েছিল। তো যদিও সেটা সেন্টারে পরীক্ষা ছিল, ওরা তো বেশিরভাগই ট্রান্সলেটার ইউজ করে, তো সেক্ষেত্রে আমি সেই কারণে আমি এটাকে এক্সাইট করেছি যে দাক্ষিণাত্য শিক্ষা সমাজ, তো তাদের হিসাবেই আমি এটাকে অ্যাড করি, আর কিছুই না। চলো এরপরে পড়বো আমরা দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগুরু ও সমাজ সংস্কারক ছিলেন দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজের বৈদিক ধর্মের জন্য 1875 সালে আর্য সমাজ তিনি গঠন করেছিলেন। কত সালটা মাথায় রাখবে, কে করেছিলেন, কত সালে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু অনেকবার কোশ্চেন দেখবে তোমরা চলে এসেছে। আর্য সমাজের সদস্যরা একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। বেদ বর্ণিত নিরাকার ব্রহ্মের উপাসনায় তারা বিশ্বাস করতেন। ঠিক আছে, এগুলো এই ছোট ছোট পয়েন্ট গুলোকে মাথায় রাখবে। বেদের উপর নির্ভর করতেন কারা? এই জিনিসগুলো আর্য সমাজের লোকেরা কিসের উপর নির্ভরশীল ছিলেন? বেদ বর্ণিত নিরাকার ব্রহ্মের উপর তাদের বিশ্বাস ছিল। রামকৃষ্ণ পরমহংসদেব 19 শতকে হিন্দু নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তি ছিলেন এই রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেব was one of the key figures of the Hindu resident in 19th century. ঠিক আছে, স্বামী বিবেকানন্দ এস্টাবলিশ রামকৃষ্ণ মিশন তার জন্য করেছিল। তার ধর্মীয় চিন্তাধারা অনুপ্রাণিত হয়ে তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ এই মিশনটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, স্বামী বিবেকানন্দ, গুরুর কথা বললাম, তো তার শিষ্যের কথা তো অবশ্যই পড়তে হবে। 19 শতকে ভারতীয় অতীন্দ্রবাদী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন এই স্বামী বিবেকানন্দ। হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম ধর্মে পরিণত করার কৃতিত্ব যার ছিল তাকে বলা হয় এই স্বামী বিবেকানন্দ। ভারতে হিন্দু পুনর্জাগরণের অন্যতম পুরোধা ছিলেন তিনি। ব্রিটিশ ভারতের জাতীয়তাবাদী ধারণা তিনি প্রবর্তন করেছিলেন। রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন এর মাধ্যমে সমাজ সংস্কারের অগ্রণী ভূমিকা তিনি পালন করেছিলেন। এরপরে কি দেখবো আমরা? আচ্ছা, এরপরে যাওয়ার আগে তোমরা বলো তো, এই এতটুকু আমি পড়ালাম, কারোর কোনো জায়গায় কোনো রকম ডাউট আছে কিনা? কোনো কোশ্চেন হতে পারে, কোনো বিষয় হতে পারে, কোনো টপিক হতে পারে। তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবে কারোর কোনো পোর্শনে ডাউট আছে কিনা, একটু জানাও আমাকে কমেন্টে, অবশ্যই জানাও যে তোমাদের কোনো পোর্শনে কোনো ডাউট আছে কিনা, তাহলে আমি রিক্যাপ করে দেবো। একটু জানাবে আমাকে, ডাউট থাকলে অবশ্যই বলো। আমি কোশ্চেন অ্যান্সারে যাচ্ছি। দেখো, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ প্রার্থনা সমাজ? এই প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তোমাদের। একদম ভেরি গুড। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এক সেকেন্ড। একদম একদম প্রত্যেকে অ্যান্সার দিচ্ছে একদম। চলো, আত্মারাম পাণ্ডুরাম, অপশন সি। চলো, দুয়ের অ্যান্সার সবাই দেবে, দুয়ের একদম মহাদেব গোবিন্দ রানাডে, অপশন সি, ভেরি গুড। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কবে আর্য সমাজ প্রতিষ্ঠা হয়? 3 নাম্বার কোশ্চেন, সবাই অ্যান্সার দেবে। কোশ্চেন নাম্বার 3,
হু ওয়াজ একদম 1875, ভেরি গুড, 1875 একদম। 1867 নয় 75 হবে মনে হয়, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো একদম, তারপরে কোশ্চেন কি বলেছে, আর্য সমাজের সদস্যদের মূল বিশ্বাস কি ছিল? আর্য সমাজের সদস্যদের মূল বিশ্বাস কি ছিল? একদম অপশন বি, একেশ্বর বা নিরাকার ব্রহ্মের। কোশ্চেনটা পরীক্ষায় কিন্তু আগেও এসছে। বলছি রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? 5 নাম্বার কোশ্চেন। একদম অপশন সি, স্বামী বিবেকানন্দ, আমাদের সবার প্রিয়। একদম ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন দেখি, বিধবা বিবাহ সমিতি কে প্রতিষ্ঠা করেন? 6 নাম্বার কোশ্চেন। একদম বিধবা বিবাহ সমিতি মহাদেব গোবিন্দ রানাডে, একদম অপশন বি। চলো নেক্সট কোশ্চেন, প্রার্থনা সমাজ কবে প্রতিষ্ঠা হয়? প্রার্থনা সমাজ, কোশ্চেন নাম্বার 7, প্রার্থনা সমাজ, এটা হবে 67। চলো নেক্সট, প্রার্থনা সমাজের মূল উদ্দেশ্য কি ছিল? হোয়াট ওয়াজ দ্য গোল অফ প্রার্থনা সমাজ? কোশ্চেন নাম্বার 8, প্রত্যেকে অ্যান্সার দেবে। একদম আচার অনুষ্ঠানের পরিবর্তে একেশ্বরে প্রচার, অপশন সি, ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি গুড। নিম্নলিখিতদের মধ্যে কে প্রার্থনা সমাজের সাথে সরাসরি যুক্ত ছিলেন না? ছিলেন না কিন্তু বলেছেন, না কথাটাকে খেয়াল রাখবে, আর এখানে নট কথাটা, নট ডাইরেক্টলি। 9 নাম্বার কোশ্চেনে প্রত্যেকে অ্যান্সার দেবে। কোশ্চেন নাম্বার 9, ভেরি গুড, দয়ানন্দ সরস্বতী, তিনি সরাসরি যুক্ত ছিলেন না, ঠিক আছে, প্রার্থনা সমাজের সঙ্গে। একদম দয়ানন্দ সরস্বতী। চলো নেক্সট কোশ্চেন, রামকৃষ্ণ পরমহংস কোন শতাব্দীর লোক ছিলেন? প্রত্যেকে অ্যান্সার দেবে। রামকৃষ্ণ পরমহংস বিলংস টু হুইচ সেঞ্চুরি? কোশ্চেন নাম্বার 10, একদম একদম 19 শতকের, 19 শতকের লোক ছিলেন। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন না, নেক্সট টপিক, হ্যাঁ, ওই অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত কে ছিলেন? অ্যানি বেসান্ত ওয়াজ দ্য সোশ্যালিস্ট থিওরিস্ট, ব্রহ্মজ্ঞানী, গুড স্পিকার, গুড রাইটার, ওম্যান্স রাইট অ্যাক্টিভেট। মূলত তিনি আইরিশে যে স্বায়ত্ত শাসনের সমর্থন, সেটা তিনি ভারতে ইমপ্লিমেন্ট করেছিলেন। তাকে ভারতে অর্থনীতিবাদের জননী বলা হয়, সরি, অর্থনৈতিক জাতীয়তাবাদী জননী বলা হয়, মাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক্স ন্যাশনালিজম। ঠিক আছে, কাকে বলা হয়? এই অ্যানি বেসান্তকে। মাথায় রাখবে এটা। ইন 1916 নাগাদ অ্যানি বেসান্ত বাল গঙ্গাধর তিলককে সঙ্গে নিয়ে ভারতের হোম রুল আন্দোলন সংগঠিত করেন, যা ছিল দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ডেরই আর একটা পার্ট। পার্ট বলতে মানে সেই ধরনের। 1917 সালে কলকাতা অধিবেশনে তিনি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন। She became the first woman president of Indian National Congress at the 1917 Calcutta session. এর প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন তিনি। 1907 সালে সুরাট বিভাজনের পর তিলক ও অ্যানি বেসান্ত চরমপন্থী হয়ে কংগ্রেস ত্যাগ করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1916 সালে আবার কংগ্রেসে ফিরে আসেন। ইন 1916 রিজয়েন্ড কংগ্রেস, হ্যাঁ, তিনি আবার শুরু করে দেন এবং অ্যানি বেসান্তের জনপ্রিয়তা এতটাই হয়ে যায়, অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ 1917 সালে তিনি কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হয়ে যান। মাথায় রাখবে এগুলো। চলো নেক্সট হচ্ছে জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রের জ্যোতিবা ফুলে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রধান সমাজ সংস্কারক ছিলেন। জ্যোতিবা ফুলে মহারাষ্ট্র Maharashtra was one of the promoting social and reforms during the colonial rule. মহারাষ্ট্রের যে শিক্ষা ব্যবস্থায় ও সমাজে ব্রহ্মদের একাধিপত্যের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তার ব্রহ্মাচরণে কসবা, শ্বেতাঙ্বর বা এরকম গুলামনবী বিভিন্ন ব্রহ্মের বিরুদ্ধে তিনি তীব্র আক্রমণও চালিয়েছিলেন সেই সময়। এটা অনেক কঠিন কাজ ছিল, যেটা জ্যোতিবা ফুলে করেছিলেন। তিনি তার পত্নী সাবিত্রীবাই ফুলে জাতিভেদ প্রথা এবং শূদ্র নারীদের দুর্দশার বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানাতেন। নেক্সট দেখো কি বলেছে, স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান ওয়াজ কি পিছিয়ে পড়া মুসলিমদের ত্রাণকর্তা হিসেবে তিনি উঠে পড়েছিলেন। সৈয়দ আহমেদ খান, তিনি ভারতের রাজনীতি মুসলিম অধিকার নিশ্চিত করতে আলিগড় আন্দোলনের সূচনা করেছিলেন। আলিগড় আন্দোলনের সূচনা কে করেছিলেন? বহুবার পরীক্ষায় এসেছে।
আমি যেগুলো তোমাদের পরীক্ষায় আসে এবং আসবে সেগুলোই তোমাদের দিচ্ছি। তিনি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন, এটাও কিন্তু পরীক্ষাতে এসেছে। ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে কেশব চন্দ্র সেন। হি ফাউন্ডেড নববিধান ব্রহ্ম সমাজ, নববিধান ব্রহ্ম সমাজ ইন 1880। 1880 সালে নববিধান ব্রহ্ম সমাজ তিনি প্রতিষ্ঠা করে ফেলেন। তিনি ইন্ডিয়ান মিরর নামক পত্রিকার সম্পাদনা ছিলেন। To avoid three important laws passed in 1817, তার প্রচেষ্টায় 1872 সালে তিনটি গুরুত্বপূর্ণ আইন পাশ হয়। কি কি স্যার? বহু বিবাহ নিষিদ্ধ হয়, বহু বিবাহ চালু হয় না কিন্তু নিষিদ্ধ হয়। বাল্য বিবাহ রোধ হয়, অসবর্ণ বিবাহ বৈধ বলে ঘোষণা করা হয়। এটা কত সালে হয়েছিল স্যার? 1872 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো পরীক্ষায় আসবে, আসবেই আসবে। নেক্সট, এবার তোমাদের কিছু কোশ্চেনে অ্যান্সার দিতে হবে। তোমরা সবাই আশা করি সবাই রেডি আছো? কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য কে ছিলেন? তোমরা একটু আগে পড়েছো স্বামী বিবেকানন্দ, আর এটা তোমরা না পড়লেও জানবে। হ্যাঁ, নেক্সট কি বলেছে, কে হিন্দু ধর্মকে কি বিশ্ব ধর্মে প্রচার করেছিলেন? অবশ্যই স্বামী বিবেকানন্দ। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? কোশ্চেন নাম্বার 3, একদম অ্যানি বেসান্ট। কোশ্চেনের নাম্বার দেবে মনে, তারপরে অ্যান্সার দেবে। হ্যাঁ, কোশ্চেনের নাম্বার দিয়ে অ্যান্সার দাও, প্রত্যেককে বলছি অ্যানি বেসান্ট। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতে হোম রুল আন্দোলনে কে শুরু করেছিলেন? ভারতে হোম রুল আন্দোলন কে শুরু করেছিলেন? একদম তিলক অ্যান্ড অ্যানি বেসান্ট। বলেছে হু ফাউন্ডেড ইউনিয়ন ব্যাংক। আচ্ছা, এটা পরে রয়েছে, হ্যাঁ এটা কোশ্চেনটা আগে চলে এসছে, এটা কোশ্চেনটা অ্যাকচুয়াল পরে হবে। একদম, এটা করেছিলেন হচ্ছে দ্বারকানাথ ঠাকুর। জাস্ট এক সেকেন্ড, একদম দ্বারকানাথ ঠাকুর 1828 সালে। সরি, প্রত্যেকে অ্যান্সার দাও একটু দেখি। একদম দ্বারকানাথ ঠাকুর 1828, ভেরি গুড। চলো নেক্সট, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কে? কোশ্চেন নাম্বার 6, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। একদম স্যার সৈয়দ আহমেদ খান। অপশন ই। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? কোশ্চেন নাম্বার 7, অবশ্যই এগুলো পরে রয়েছে, কিছু কোশ্চেন আগে চলে এসেছে, দেবেন্দ্রনাথ ঠাকুর। ভেরি গুড। গুলামগিরি গ্রন্থটি কে রচনা করেছিলেন? এটাও পরে রয়েছে, একদম না সরি আগে রয়েছে, জ্যোতিবা ফুলে। নেক্সট, কেশবচন্দ্র সেনের প্রচেষ্টায় কোন আইন পাশ হয়? কোশ্চেন নাম্বার 9, একদম 1870 সিভিল রিম্যারেজ অ্যাক্ট, সরি সিভিল ম্যারেজ অ্যাক্ট। হ্যাঁ, চলো ভেরি গুড। বলেছে ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদনা কে করেছিলেন? কোশ্চেন নাম্বার 10, একদম কেশব চন্দ্র সেন। অপশন সি, ভেরি গুড, অপশন সি কেশব চন্দ্র সেন। এবার আসবো দ্বারকনাথ ঠাকুর সম্পর্কে। দ্বারকনাথ ঠাকুর রাজা রামমোহন রায়ের সমসাময়িক ও বন্ধু হলেও দুজনে দুই ধরনের মানুষ ছিলেন। হ্যাঁ, এখানে কি বলেছে, একেশ্বরবাদী ব্রহ্মের প্রতি তিনি শ্রদ্ধাশালী ছিলেন, কিন্তু নিজ ধর্মকে কোনো সময় তিনি ত্যাগ করেননি। 1828, হ্যাঁ, হি ফাউন্ডেড ফার্স্ট পাবলিক ব্যাংক ইউনিয়ন ব্যাংক, যা আমি একটু আগে তোমাদের কোশ্চেন করিয়ে দিলাম, একটু আগে চলে গেছে। কলকাতা মেডিকেল কলেজ তিনি স্থাপন করেছিলেন। সংবাদ মাধ্যমে বিকাশ এবং ভূমিকায় তার অনস্বীকার্য ভূমিকা ছিল। ক্যালকাটা মেডিকেল কলেজ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রেস ইন ইন্ডিয়া, মাথায় রাখবে সবাই। চলো নেক্সট, দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে তত্ত্ববোধিনী সভা তিনি প্রতিষ্ঠা করেন। তত্ত্ববোধিনী সভা হি ফাউন্ডেড, হ্যাঁ, তত্ত্ববোধিনী সভা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তার অর্থায়নে অক্ষয় কুমার দত্ত সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকাও প্রকাশিত হয়। তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। 1851 সালে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন স্থাপন করেন। এর সম্পাদনে তিনি নিযুক্ত হয়েছিলেন। 1856 সালে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠাতা হিসাবেও তিনি ছিলেন। 1866 সালে, 56 বলছি 66।
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ স্বাধীনতা আন্দোলনে অন্যতম বিশিষ্ট নেতা ছিলেন, বা রাষ্ট্রগুরু যাকে বলা হয়, তিনি ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে তিনি সভা এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1876 সালে। He founded Indian Association in 1817, promoting all India and all India national movement. In 1885 কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারত সভা এবং কংগ্রেসের উদ্দেশ্য একই থাকায় এই ভারত সভা 1886 সালে কলকাতা অধিবেশনের দ্বিতীয় অধিবেশনের সময় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভাকে কংগ্রেসের সাথে একত্রিত করে দেয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এই জিনিস ছোট ছোট পয়েন্ট, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, তিনি দুবার জাতীয় কংগ্রেস অর্থাৎ আইএনসি যেটা আমরা বলি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দুবার সভাপতি হন। কবে কবে স্যার? 1895 এবং 1900 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ইলেক্টেড প্রেসিডেন্ট কংগ্রেস টুয়াইস ইন 1895 and 19। তাকে বাংলার মুকুটহীন রাজা বলা হতো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। হ্যাঁ, 1950 সালে সুরেন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং একেশ্বর আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এছাড়াও সমাজে পুনর্গঠনের ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা নিলেন। বিধবা বিবাহের পক্ষে এবং মেয়েদের বয়সে বিবাহের ক্ষেত্রে তিনি আন্দোলন করলেন। এগুলো খুব ইম্পর্টেন্ট। অটোবায়োগ্রাফি এটা দেখে নেবে, ন্যাশনাল মেকিং আর নেশন ইন মেকিং, এগুলো দেখে নেবে। তাকে জাতীয় কংগ্রেসের পথকৃতী বলা হয়। ঠিক আছে, তারপরে বেঙ্গলি পত্রিকার সম্পাদনা করতেন তিনি। এই পত্রিকার মাধ্যমে তিনি মতামত দিতেন, মানে মতামত প্রকাশ করতেন। বিখ্যাত উক্তি আই উইল আনসেটেল দ্য সেটেল ফ্যাক্ট, ফেমাস অটুট আই উইল আনসেটেল দিস সেটেল ফ্যাক্ট, তার বিখ্যাত উক্তি। তার দৃঢ়তা এবং ব্যক্তিত্ব, ইংরেজরা তাকে অনেক কথা বলতে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি বিকাম, এগুলো সম্পর্কে একটু জাস্ট বিস্তারিত একটু দেখে নেবে। হ্যাঁ, মানে এগুলোকে আমি আর আলোচনায় আনলাম না এখন আর। এরপরে আসবো দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি ছিলেন ভারতের উপমহাদেশের প্রথম সারির রাজনীতিবিদ। দাদাভাই নৌরোজি টপ র্যাঙ্কিং পলিটিক্যাল লিডার অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। গ্র্যান্ড ওল্ড ম্যান, মহান বৃদ্ধ মানুষ বা গ্র্যান্ড ওল্ড ম্যান তাকে বলা হতো। কেন? তার বয়সের জন্য না, তার অভিজ্ঞতার জন্য। ইংরেজদের কাছে তিনি পরিচিত ছিলেন এই নামে। ভারতীয়র মধ্যে তিনিই ছিলেন প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। 1892 সালে ইংল্যান্ডের নির্বাচনে ফ্রান্সিক এলাকা থেকে উদারনৈতিক দলের সদস্য হিসাবে তিনি নিযুক্ত করা হয় তাকে। In 1892 he was elected Francis Central England as the member of Labour Party. লেবার পার্টি বলতে এখানকার যেটা কমিউনিস্ট পার্টি বলা হয় ওই রকম, ওই পার্টি থেকে তিনি মনোনীত ছিলেন দাদাভাই নৌরোজি। In 1906 কংগ্রেসের কলকাতা অধিবেশনে তিনি দলের সভাপতি হিসাবে নির্বাচিত হন। অধিবেশনেই তিনি স্বায়ত্তশাসনের দাবি উত্থাপন করেছিলেন। এটা 1906 সালে স্বায়ত্তশাসনের দাবি কে উত্থাপন করেছিলেন, এটা তোমাদের আলটিমেটাম কোশ্চেন জিজ্ঞাসা করতে চাই, সেই সময় সভাপতি কে ছিলেন। সম্পাদনা ছিল তার একটা জানা রাষ্ট্র গফরত। তার লেখা বই প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, যেখানে ভারতের অর্থনীতি কিভাবে ড্রেনের মধ্যে, তোমরা ইকোনমিক্স পড়ার সময় স্যার হয়তো নিশ্চয়ই ইকোনমিক্স স্যার তোমাদেরকে পড়াবেন এটা, যে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কার লেখা এবং বইতে কি আছে। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তিনিই প্রতিষ্ঠা করেছিলেন। হি ফাউন্ডেড ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছে বাংলা সাহিত্য সম্রাট না হিসাবে তিনি পরিচিত ছিলেন। তার লেখার মাধ্যমে দেশের তরুণদের মধ্যে জাতীয়তাবাদী উন্মেষ ঘটেছিল, সেই কারণে তাকে একজন জাতীয়তাবাদী নেতাও বলা চলে। তার রচিত আনন্দময় গ্রন্থ 1882 সালে উপন্যাস কবিতা বন্দে মাতরম 1927 সালে ভারতের জাতীয় স্রোত হিসাবে স্বীকৃতি পায়। 37 সালে নোবেল আনন্দমঠ ইন 1882। দেখো কি দেখবো, ক্ষুদিরাম বোস। ব্রিটিশ শাসনের চরম বিরোধিতা করা বাংলার তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বোস। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে তিনি হত্যা করতে গিয়েছিলেন কিন্তু ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির উপরে। সেক্ষেত্রে কিন্তু ভুলবশত গাড়ি বোমা ছুড়ে ইংরেজ নিয়ে নিহত হয়, ক্ষুদিরাম ধরা পড়ে যান। প্রফুল্ল চাকির মৃত্যু হয়। ঐতিহাসিকদের মধ্যে এক্ষেত্রে বিভক্তি রয়েছে, কেউ বলেন তিনি আত্মহত্যা করেন, কেউ বলেন তিনি পুলিশের গুলিতে হত্যা হয়েছিলেন। ব্রিটিশ পুলিশ ইন্সপেক্টর নন্দলালকে হত্যা করে প্রফুল্ল চাকি ধরিয়ে দেওয়ার বদলা নেন তিনি, এবং নরেন গাঙ্গুলি এবং শ্রী চন্দ্র পাল
মাথায় রাখবে এই নামগুলো একটু। অরবিন্দ ঘোষ ভারতীয় বাঙালি রাজনীতির নেতা এবং দার্শনিক, আহ রাজনৈতিক নেতা এবং দার্শনিক, আধ্যাত্মিক সাধক ছিলেন এই অরবিন্দ ঘোষ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। হ্যাঁ, এগুলো একটু মাথায় রেখে রেখে পড়বে, ওয়ান লাইনারই ম্যাক্সিমাম। কংগ্রেসের চরমপন্থী নেতা হিসেবে তার বিশেষ পরিচয় ছিল, চরমপন্থী নেতা হিসাবে। কলকাতায় অনুশীলন সমিতি বিপ্লবী সংগঠনে তিনি নেতৃত্ব দেন। পরবর্তীকালে আলিপুর বোমার মামলায় গ্রেপ্তার হন, কিন্তু চিত্তরঞ্জন দাসের সহায়তায় তিনি খালাস পেয়ে যান। এরপর রাজনৈতিক জীবন ত্যাগ করে আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করেন তিনি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পয়েন্টগুলোকে মাথায় রাখবেন। লাল বাল পাল বলছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের তিনটি উজ্জ্বল নাম, ঠিক আছে? পাঞ্জাবের লাল লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বাংলার বিপিন চন্দ্র পাল, এই তিনজন ত্রয়ী 19 শতকের গোড়ার দিকে চরমপন্থী নেতা হিসেবে জাতীয়তাবাদী আন্দোলনে ঢেউ তুলেছিলেন তারা। লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত। লালা লাজপত রায় পাঞ্জাবের ন্যাশনাল ব্যাংক এবং হিন্দু লক্ষ্মী ইন্স্যুরেন্স কোম্পানি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। 1928 সালে সাইমন কমিশন আন্দোলনের বিরুদ্ধে পুলিশের লাঠিচার্জ হয় এবং মারাত্মক আহত হয় এবং কয়েকদিনের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। এটা ছিল লালা লাজপত রায়। বাল গঙ্গাধর তিলক সম্পর্কে কি জানবো? বাল গঙ্গাধর তিলক ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম সারির নেতা থাকলেও তিনি লোকমান্য তিলক নামেই বেশি পরিচিত ছিলেন। 1916 সালে অ্যানি বেসান্তের হোম রুল আন্দোলনের অন্যতম নেতা হিসেবে তারই পরিচিতি পাওয়া যায়। বিপিন চন্দ্র পাল বাংলার অনাবশ্যীয় বক্তৃতার জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। আত্মার হাজার হাজার যুবক স্বাধীনতা আন্দোলনে তার ছাপিয়ে পড়েছিলেন তার বক্তৃতা শুনে। প্রথম সুরেন্দ্রনাথ ব্যানার্জির প্রভাবে রাজনীতিতে সক্রিয় হলেও পরে তিনি চরমপন্থী নেতা হিসেবেই আত্মপ্রকাশ করেন। স্বরাজ নামক পত্রিকা তিনি প্রকাশ করেছিলেন। অসহযোগ আন্দোলনে গান্ধীর সাথে মতানৈক্যের কারণে রাজনীতি থেকে তিনি সরে দাঁড়িয়েছিলেন এই বিপিন চন্দ্র পাল। মানবেন্দ্রনাথ রায় ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মানবেন্দ্রনাথ রায়, যার প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য, 1920 সালের 17ই অক্টোবর সোভিয়েত ইউনিয়নের তাতখণ্ডে কমিউনিস্ট পার্টি গঠন করেছিলেন। বিপ্লবী কর্মকাণ্ডে অনেক ছদ্মনাম তিনি ব্যবহার করলেও এই এম এন রায় নামটি বিশেষভাবে পরিচিত ছিল। এরপরে আসবে জয়প্রকাশ নারায়ণ। লোকনায়ক নামে তিনি পরিচিত ছিলেন। স্বাধীনতা সংগ্রামী সমাজতান্ত্রিক নেতা জয়প্রকাশ নারায়ণ, ভারত ছাড়ো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। হ্যাঁ, 1970 সালে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন এবং জেবি মুভমেন্ট নামে যেটা মূলত পরিচিত ছিল। ভারতের রাজনৈতিক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এরপরে প্রথম দিকে 1916 সালে লখনৌতে তিনি কংগ্রেস মুসলিমের লীগের ঐক্যবদ্ধ করতে তিনি সাহায্য করেছিলেন। পরবর্তীকালে পাকিস্তান প্রতিষ্ঠিত হলে তিনি সেখানকার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আইনজীবী ছিলেন, দানশীল ব্যক্তি ছিলেন। দেশবন্ধু নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা করেছিলেন তিনি এবং নেতাজি স্বরাজ্য পার্টি তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1923 সাল। হ্যাঁ, সালটা মাথায় রাখবে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিলেন তিনি। জওয়াহরলাল নেহরু ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। অটোবায়োগ্রাফি, ডিসকভারি অফ ইন্ডিয়া, এইসব গ্রন্থগুলো তারই লেখা। 1929 সালে 31শে ডিসেম্বর কংগ্রেসের সভাপতি হিসেবে তিনি রাবি নদীর তীরে জাতীয় পতাকা উত্তোলন করেন। অসহযোগ আন্দোলন, লবণ সত্যাগ্রহে 1931 এবং 35 সাল পর্যন্ত প্রায় পুরোটা সময় তিনি কারারুদ্ধ ছিলেন। আর তখনই কিন্তু তিনি ডিসকভার অফ ইন্ডিয়া এই বইটি তিনি রচনা করেছিলেন। তিনি সমাজতন্ত্রের জাতীয় অর্থনীতি তিনি গ্রহণ করেন এবং পক্ষপাতী ছিলেন ভারত ছাড়ো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণে। সর্দার বল্লভভাই প্যাটেল একজন পণ্ডিত। আচ্ছা, এরপরে কিন্তু কোশ্চেন প্রচুর রয়েছে। আমি একটু টপিক গুলো যেহেতু শেষ হবে না সেই জন্য টপিক গুলোকে আগে আগে রেখে দিয়েছি। প্রতিদিন এটা থাকবে না, আগে কোশ্চেন থাকবে, কোশ্চেন অ্যান্সার এগুলো থাকবেই। ভারতের একজন পণ্ডিত এবং জাতীয়তাবাদী নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। হ্যাঁ, তাকে লৌহ মানব বলা হতো। স্বাধীন ভারতের উপ প্রধানমন্ত্রী, অসহযোগ আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি। ঠিক আছে। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে পরিচিত ছিল, একজন ব্রিটিশ বিপ্লবী বা যুগান্তর দলের প্রধান নেতা। বালেশ্বরের বুড়িবালামের নদীর তীরে ব্রিটিশের সাথে সশস্ত্র যুদ্ধে তিনি লিপ্ত হন। আহত অবস্থায় তিনি মৃত্যু বলে বলেছিলেন।
এত রক্ত শরীরে ভোগ করে প্রতিটি বিন্দু অর্পণ করে গেলাম দেশমাতৃকার চরণে। এটা কার উক্তি? পরীক্ষায় তোমাদের দেয় বা দেবেও। সূর্য সেন পূর্ববঙ্গে জন্মগ্রহণকারী ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে অন্যতম নেতা ছিলেন তিনি। মাস্টারদা নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। সূর্য সেনের বিপ্লবী দল কিছু জন্য চট্টগ্রামে এলাকায় ব্রিটিশ এর শাসন উৎখাত করে দিয়েছিলেন তিনি। তিনি নিজে সামনে থেকে জালালাবাদ পাহাড়ে যুদ্ধে নেতৃত্ব দেন। মাস্টারদা বিপ্লবী আন্দোলনে মেয়েদের অংশগ্রহণে অগ্রণী ভূমিকা নেন। তিনি রিপাবলিকান আর্মি তিনি গঠন করেছিলেন। তার বিপ্লবী জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ও জালালাবাদের যুদ্ধ, যা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। ইংরেজ সরকার সূর্য সেনকে ধরার জন্য মাথার দাম রেখেছিল 10,000 টাকা। 10,000 টাকা সেই সময় অনেক টাকা, সেই সময় অনেক টাকা। অবশেষে তিনি ধরা পড়েন এবং তাকে ফাঁসি দেওয়া হয়। আচ্ছা, বিনয় বাদল দীনেশ ত্রয়ী নামে পরিচিত ছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য তিনি তারা চিরস্মরণীয় হয়ে আছেন। 1930-এ 8ই ডিসেম্বর কলকাতার মহাকরণ আক্রমণে এবং অত্যাচারে ব্রিটিশ অফিসার NS সেম্পলকে তারা হত্যা করে। এরপর অলিন্দ যুদ্ধ ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে রয়েছে, যা বিপ্লবী ও ব্রিটিশ পুলিশের মধ্যে মহাকরণের ভেতরে লড়াই চলে। এই যুদ্ধ বাদল পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করে, বিনয় হাসপাতালে মারা যান, আর দীনেশকে দেওয়া হয় ফাঁসি। এরপরে আসবো ভগৎ সিং সম্পর্কে। ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতায় ভগৎ সিং স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। ঠিক আছে, তিনি হিন্দু সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন। লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ব্রিটিশ পুলিশ অফিসার স্যারকে তিনি হত্যা করেছিলেন। বিচারে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। তাই তিনি ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি যুব সমাজের স্বাধীনতা আন্দোলনকে উদ্বুদ্ধ করেছিলেন এবং সমাজতন্ত্রের উত্থানে সহায়তা করেছিলেন। এবার দ্বিতীয় বাহাদুর শাহ। 1857 সালে মহাবিদ্রোহ চলাকালীন ভারতের নেতা হিসাবে তাকে করা হয় এবং তাকে সামনে রেখেই পুরো বিদ্রোহটাকে কন্ডাক্ট করা হয়। 1858 সালে বিদ্রোহ দমন করায় ব্রিটিশরা তাকে ক্ষমতাচ্যুত করে এবং রেঙ্গুনে পাঠিয়ে দেয় এবং সেখানেই তার মৃত্যু হয়। এরপরে আমরা জানবো মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 34তম ব্যাটালিয়ন বা বেঙ্গল লেফটেন্যান্ট একজন সৈনিক ছিলেন। 1857 সালে সিপাহী বিদ্রোহের শুরুতেই তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এরপরে ছিল নানা সাহেব। 1857 সালে মহাবিদ্রোহে তিনি অন্যতম নেতা ছিলেন। কানপুরের সিপাহী বিদ্রোহকে ব্রিটিশদের বিরুদ্ধে সংগঠিত করেন। অনেকে মনে করেন তিনি নেপালে পালিয়ে যান, আবার অনেকে ঐতিহাসিক মনে করেন 1859 সালে তিনি মারা যান। এরপর জানতে হবে টাকিয়া টপি। তিনি কি ছিলেন 1857 সালে মহাবিদ্রোহের অন্যতম নেতা। তিনি নানা সাহেবের সঙ্গে কানপুরে বিদ্রোহ নেতৃত্ব দেন। তাকে ধরা 1859 সালে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। টাকিয়া টপি। রানী লক্ষ্মীবাই। রানী লক্ষ্মীবাই কি জন্য পরিচিত? ভারতের ঐতিহাসিক বিপ্লবী এবং নেত্রী এবং চিরস্মরণীয় ডালহৌসির সত্য বিলোপ নীতির বিরুদ্ধে তিনি প্রয়োগের বিরুদ্ধে ঝাঁসির এই আন্দোলন মানে তিনি সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন এবং ইংরেজদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করায় যুদ্ধক্ষেত্রে তিনি মৃত্যুবরণ করেন। অনেকগুলো ছোট ছোট টপিক আমি একসাথে পড়ালাম। এবার একটু শর্ট কোশ্চেন করবো ঠিকই, এক সেকেন্ড জাস্ট। তার আগে আমাকে একটু সবাই জানাবে যে কারোর কোনো জায়গায় কোনো রকম ডাউট আছে কিনা। কারোর কোনো জায়গায় কোনো রকম ডাউট আছে কিনা আমাকে একটু জানাও। কারোর কোনো জায়গায় কোনো রকম ডাউট আছে থাকলে আমাকে বলো, নইলে আমি এমসিকিউ শুরু করবো। আর প্রত্যেকে এই যে কোশ্চেন অ্যান্সার গুলো যা করাচ্ছি তার প্রত্যেকে একটা একটা এক্সপ্লেনেশন পাবে। প্রত্যেকটা কোশ্চেন শেষ, তারপরেই তার এক্সপ্লেনেশন থাকবে। আমাকে একটু জানাও যে তোমরা মানে trying to speak up. আমাকে একটু জানাবে। ওকে, কয়েকজন জানিয়েছে, তাহলে এমসিকিউ শুরু করা যেতে পারে, তাই তো? চলো তাহলে আজকের এমসিকিউ আবার শুরু করা যাক। কারণ আমি বলেছি যে করাতে করাতেই আমি এমসিকিউ করাবো। বলো ফার্স্ট কোশ্চেন। 1876 সালে সর্বভারতীয় ঐক্যের লক্ষ্যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন?
প্রত্যেকে অ্যান্সার দেবে। কোশ্চেনে অ্যান্সার দাও। 1 নাম্বার কোশ্চেন, একদম সুরেন্দ্রনাথ এ নয় পূজা, অপশন সি হবে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন সি, ভেরি গুড। তারপরটা বলো তো, নেক্সট কোশ্চেন, গ্র্যান্ড ওল্ড ম্যান নামে কে পরিচিত ছিল? 2 নাম্বার কোশ্চেন, প্রত্যেকে অ্যান্সার দেবে। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 প্রত্যেকে অ্যান্সার দেবে। একদম দাদাভাই নৌরোজি, ভেরি ভেরি গুড। 3 নাম্বার কোশ্চেনে সবাই অ্যান্সার দেবে। 1908 সালে মুজাফফরপুরে বোমার মামলায় কোন বাঙালি বিপ্লবীকে ফাঁসি দেওয়া হয়? 3 নাম্বার কোশ্চেন, প্রত্যেকে অ্যান্সার দেবে। কোশ্চেন নাম্বার 3, একদম। কোশ্চেন নাম্বার 3 এর প্রত্যেকে অ্যান্সার দেবে, একদম অবশ্যই ক্ষুদিরাম বোস। কোশ্চেনের নাম্বার দে না, কোশ্চেনের নাম্বার দাও না তোমরা, নইলে তো বুঝতে পারবো না তোমরা কোনটা অ্যান্সার দিচ্ছ। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি? কোশ্চেন নাম্বার 4, একদম, এ নেশন ইন ম্যানকাইন্ড। প্রত্যেকে অ্যান্সার দেবে। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, হু, একদম 1906 সালে কংগ্রেসের অধিবেশনে স্বরাজের দাবি কে তুলেছিলেন? 1906 ক্যালকাটা সেশনে দাদাভাই নৌরোজি, অপশন সি, ভেরি গুড। চলো নেক্সট, দ্য বেঙ্গল নামক পত্রিকা কে সম্পাদনা করেন? কোশ্চেন নাম্বার 6, প্রত্যেকে অ্যান্সার দেবে। কোশ্চেন নাম্বার 6 এর, প্রত্যেকে অ্যান্সার দাও। প্রত্যেকে অ্যান্সার দেবে কোশ্চেনের। একদম সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি। তোমাদের কমেন্ট ঠিকঠাক ভাবে একসাথে করো সবাই, তবে বোঝা যাবে না। তো নেক্সট, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল বইটি কার লেখা? একদম দাদাভাই নৌরোজি, ভেরি গুড। বন্দে মাতরম কোন উপন্যাস থেকে প্রকাশিত হয়েছে? 8 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, একদম আনন্দ মঠ। চিত্তরঞ্জন দাসের সহায়তায় আলিপুর বোমা মামলা কে খালাস পান? কোশ্চেন নাম্বার 9, একদম অরবিন্দ ঘোষ। চলো, ক্লাস করতে কেমন লাগছে? তোমাদের কাছে ক্লাসের ফিডব্যাক কেমন বলো? এরকম ভাবে পড়লে ক্লিয়ার হবে তো? হিস্ট্রি এরকম ভাবে ক্লিয়ার হবে তো? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ব্রিটিশরা কি কি নামে ডাকতেন তাকে? ব্রিটিশরা কি নামে ডাকতেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন বি। পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিল? 11 নাম্বার কোশ্চেন, পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিল? একদম লালা লাজপত রায়। চলো নেক্সট কোশ্চেনে আসি। 12 নাম্বার কোশ্চেন, নিম্নলিখিত কোশ্চেনের নাম্বার দিয়ে সবাইকে বলছি তোদের, নিম্নলিখিত ওদের মধ্যে কে স্বরাজ পত্রিকার সম্পাদনা করেন? একদম বিপিন চন্দ্র পাল, অপশন বি। চলো নেক্সট ওয়ান, কোন বছর এম এন রয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন? কোন বছর? একদম 17 অক্টোবর 1920 সালে, 17th of অক্টোবর 1920 সালে এম এন রয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন রাশিয়ার তাসখণ্ডে।
চলো নেক্সট, সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? প্রত্যেকে অ্যান্সার দেবেন। সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস, ভেরি গুড। আচ্ছা, লালা লাজপত রায় ত্রয়ী 19 শতকে গোড়ায় কোন আন্দোলনের নেতৃত্ব দেয়? লাল পাল কোন আন্দোলনের নেতৃত্ব দেয়? 15 নাম্বার কোশ্চেন। একদম, স্বদেশী আন্দোলন, স্বদেশী মুভমেন্টে তারা নেতৃত্ব দিয়েছিল। ভেরি গুড। নেক্সট ওয়ান, 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়ে কে গুরুতর আহত হন? কোশ্চেন নাম্বার 16। কে গুরুতর আহত হন 1928 সালে? প্রত্যেকে অ্যান্সার দেবে। 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে কে গুরুতর আহত হন? 19 নাম্বার কোশ্চেন। প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। একদম, লালা লাজপত রায়। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? 17 নাম্বার কোশ্চেন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? একদম, লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। চলো নেক্সট ওয়ান, এম এন রয়ের প্রকৃত নাম কি? 18 নাম্বার কোশ্চেন, এম এন রয়ের প্রকৃত নাম কি? একদম, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, এম এন রয়ের প্রকৃত নাম। ভেরি গুড। নেক্সট ওয়ান, কেপি মুভমেন্টের নেতৃত্ব কে দিয়েছিলেন? সঙ্গে কে যুক্ত ছিলেন কেপি মুভমেন্টের সঙ্গে? জয়প্রকাশ নারায়ণ। 31শে ডিসেম্বর 1929 সালে রাভি নদীর তীরে কে জাতীয় পতাকা উত্তোলন করেন? প্রত্যেকে অ্যান্সার দেবে। কে এটা করেন? 20 নাম্বার কোশ্চেন। কোশ্চেন নাম্বার 20 প্রত্যেকে অ্যান্সার দেবে। একদম, জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন আর নেই, এটুকু কোশ্চেন। এবার আমাদের সবাই বলবে যে কার কোথায় কি অসুবিধা আছে, ক্লাস কেমন লাগলো একটু জানাও। বলো, কার কোথায় কি অসুবিধা আছে আমাকে একটু জানাবে। কার কোথায় কিরকম লাগলো ক্লাসটা, বা কোথায় কি সমস্যা হচ্ছে আমাকে একটু বলো। আমরা এখানে প্রতিটা জিনিসই স্টেপ বাই স্টেপ দেখো, আমরা প্রত্যেকটা ন্যাশনাল লিডারকে পড়েছি, শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু আর গান্ধীজিকে পড়িনি, কারণ তাদেরকে নিয়ে আমাদের পুরো একটা চ্যাপ্টার রয়েছে। এক একটা চ্যাপ্টার, চ্যাপ্টার বলতে পারো, একটা বড় টপিক বলতে পারো তোমরা, আমরা সেটাকে নিয়ে মূলত আলোচনা চলবে আমাদের। তাদের নিয়ে আমাদের আলাদা টপিক রয়েছে। শুধু আমাকে স্যার ক্লাস খুব ভালো, থ্যাংক ইউ। তোমরা এবার আমাকে জানাও যে তোমাদের আর কি প্রয়োজন আছে, বা তোমাদের কোশ্চেন থাকলে সেগুলোকে আমাকে করতে পারো। যেমন দেখো, তোমরা যদি এখানে দেখো, এই পুরো ইন্টায়ার সিলেবাসটাকে আমি তোমাদেরকে আলোচনা করেছি ছোট ছোট পয়েন্ট গুলোতে। তোমাদের এই পয়েন্ট গুলোকে তোমাদেরকে একটু বিস্তারিত পড়তে হবে, একটু মাথায় রাখবে এগুলোকে। এই পয়েন্ট গুলোকে তোমরা দেখো, তোমরা যদি তোমাদের এই পোর্শন গুলোকে ঠিকঠাক ভাবে না ইসে করো, আগে সিলেবাসটাকে যদি ঠিকভাবে না বোঝো না, তাহলে কিন্তু তোমাদের আগে এগিয়েও ভালো লাগবে না, কোনো ক্লাসই তখন তোমাদের ভালো লাগবে না। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আগে তোমাদেরকে এটা জেনে নিতে হবে না ক্লাস শেষ হয়নি, আরো আরো কিছু টপিক আছে। যেটা তোমাদের বলছিলাম, ভীষণ ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ। এগুলোই আমাদের পাওনা, আমাদের এর থেকে বেশি কিছু না। ইন্টায়ার সিলেবাসটাকে ভালো করে বোঝো, প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে খুব ভালো করে বোঝো। যদি বোঝা হয়ে যায় তারপরে সেগুলোকে কন্টিনিউ করো। হ্যাঁ, যে কোনো জায়গায় সমস্যা হলে সেগুলোকে করতে পারো। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। স্যার প্রাচীন যুগ করাবেন? অবশ্যই করাবো, আমরা প্রাচীন যুগ থেকেই শুরু করব। যেহেতু আজকে তোমাদের একটা ক্লাস ছিল, ডেমো ক্লাস, তো আমি মনে হলো এই টপিকটা সবার প্রয়োজন, যারা ক্লাস করবে তারা করবে না, প্রত্যেকে এই টপিকটা প্রয়োজন হবে, কারণ এটা এইভাবে টপিক কোনো বইতে নেই। পিডিএফ গুলো ক্লাসের শেষে দিয়ে দেবেন প্লিজ। হ্যাঁ অবশ্যই, প্রতিদিন তোমরা এই যে পিডিএফ এর বিষয় তোমরা বললে না, আমি কখনো এরকম পিডিএফ দেবো না তোমাদেরকে। আমাদের সবসময় এরকম প্রিন্টেবল ফরম্যাটে পিডিএফ পাবে।
A4 সাইজে তোমরা প্রিন্ট করে নিতে পারবে, যাতে তোমাদের কম পয়সা খরচা হয়, মাঝখান থেকে কলম করে দিয়েছি আমরা, এই জিনিসই পাবে তোমরা। যেখানে যা সমস্যা আছে, ধরো আজকে তোমরা ক্লাস করছো, কোনো কোনো জায়গায় তোমরা বলতে পারলে না, ঠিক আছে, বা তোমরা ক্লাস পরে যখন রেকর্ডেড দেখছো তখন মনে করলো যে স্যারের সাথে এই ক্লাসটা নিয়ে আমাদের একটু আলোচনা করার দরকার, এই আগের ক্লাস আছে, স্যার কি বলবে কি বলবে না, অবশ্যই আমি বলে দেবো। ক্লাসের পরেই তোমরা পিডিএফ পেয়ে যাবে একদম সাথে সাথে। অলরেডি আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি স্যার তোমাদেরকে, এক্ষুনি আমি স্যারকেই দিয়ে দিচ্ছি এক্ষুনি, তোমাদের সাথে ক্লাস করাতে করাতেই, ঠিক আছে। স্যার তোমাদেরকে ক্লাসের পরেই তোমাদেরকে এটা প্রোভাইড করে দেবে, স্যার একটু পরেই তোমাদের সাথে ক্লাসে জয়েন্ট হবে। তো তখন তোমরা স্যারকে জিজ্ঞাসা করবে, স্যার তোমাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবে তোমরা কিভাবে পিডিএফ পাবে, এবং আমি তোমাদেরকে কিভাবে দেবো স্যার আরো ডিটেলসে বলে দেবে। ডেলি ক্লাস হবে তো, একদম ডেলি ক্লাস হবে স্যার, একদম প্রত্যেককে বলছি ডেলি ক্লাস হবে আমাদের, ঠিক আছে, ডেলি তোমরা ক্লাস পাবে। আমি অলরেডি স্যারকে পাঠিয়ে দিয়েছি, স্যারও তোমাদেরকে এই পিডিএফ দিয়ে দেবে, ঠিক আছে। কারোর কোনো কোশ্চেন থাকলে সেগুলো আমাকে করো, কারোর কোনো রকম কোশ্চেন থাকলে করতে পারো আমাকে, কোনো জায়গা থেকে কোনো রকম ডাউট। পলিটিক্যাল সায়েন্সের ক্লাস হবে, সমস্ত ক্লাস হবে, কোনো ক্লাস তোমাদের বাদ যাবে না, কোনো ক্লাস তোমাদের বাদ যাবে না, কোনো ক্লাস তোমাদের বাদ যাবে না, তোমাদের চিন্তা নেই, প্রতিটা ক্লাস তোমাদের হবে। হ্যাঁ, প্রতিটা ক্লাস হবে তোমার। স্যার ভূগোলের ক্লাসটাও করাবেন? ভূগোলের ক্লাস অন্য স্যার নেবেন, একদম। না এখনো ক্লাস হয়ে গেছে স্যার, ঠিক আছে। তোমরা শুধু আমাকে এটা বলো যে তোমরা সব সমস্তটা কোন জায়গায়, তোমাদের আর কি কি ডাউট আছে আমাকে বলো, তোমরা আমাকে জাস্ট জানাও যে আর কি কি ডাউট আছে তোমাদের। হ্যাঁ, তোমাদের জানি না, আমি প্রতিদিনই তোমাদের কথা, মানে এই যে তোমাদের ক্লাস হবে না, আজকে তোমরা কানেক্ট হতে পারছো না, কিন্তু তোমরা অটোমেটিক্যালি দেখবে তোমরা যখন ক্লাস করছো তখন দেখবে আস্তে আস্তে তোমাদের এই ক্লাসগুলো যত ডাউট আছে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হতে থাকবে, সমস্ত ডাউট গুলো তোমাদের ক্লিয়ার হতে থাকবে। প্রতিটা কোশ্চেন, এই যে যেমন আমি তোমরা যেটা বলতে চাইছো এই যে পিডিএফ, হ্যাঁ, পিডিএফ গুলো তোমরা প্রিন্ট করে পড়তে পারবে। প্রতিটা কোশ্চেন যেমন আমি তোমাদের আলোচনা করছিলাম না, যখন তোমাদের এই প্রতিটা কোশ্চেন যে থাকবে না, প্রতিটা কোশ্চেনে তোমাদের নিচে এরকম এক্সপ্লেনেশন পাবে, যাতে তোমাদের আবার কোশ্চেনে যদি ডাউট হয় তোমরা কি আবার সেই ইসেতে ফিরে যাবে, একদমই না। যে এই যে প্রতিদিন আমরা প্রায় 100-র কাছে, প্রতিটা এই যে যত টপিক আলোচনা হয় 100-র কাছে এমসিকিউ প্র্যাকটিস করি প্রতিটা ক্লাসে, প্রতিটা ক্লাসে তোমরা 100-র কাছে এমসিকিউ পাবে। তোমরা ভাবো তোমাদের প্র্যাকটিসটা কোথায় চলে যাবে, যত কোশ্চেন হওয়া সম্ভব। কি লিখলে স্যার আপনি, কোশ্চেন গুলো কি বিষয়ে আমি বুঝতে পারলাম না, তুমি কি লিখলে একটু আমাকে বল তুমি আরেকবার লিখলে আমি বুঝতে পারবো, স্যার আপনি কোশ্চেন গুলো কি একটা জানি, যদি আরেকবার লেখো তাহলে আমি বুঝতে পারবো। যাই হোক, কোশ্চেন গুলো তোমরা ডিটেলস এক্সপ্লেনেশন পাবে পুরো, যাতে তোমাদের কোনো রকম ডাউট হলে, ঠিক আছে, তোমরা ওখানেই দেখে নিতে পারো। হুম, প্রতিটা পোর্শনে তোমরা এই জিনিস পাবে, এই পিডিএফ পাবে, ক্লাসের সাথে সাথে রেকর্ডিং ক্লাস পাবে। সেখানেও যদি আবার কোনো ডাউট তৈরি হয় পরের দিন ক্লাসে আমাকে জানাও, ঠিক আছে, অবশ্যই আমি সেই দিনকেও ক্লাসে গিয়ে তোমাদেরকে এটা বলে দেবো, ঠিক আছে। বলো তাহলে কার কি ডাউট আছে বলো, আমি কেউ একজন বললে একটা কিছু, কিন্তু আমি খেয়াল করতে পারলাম না তোমার কমেন্টে। বলো আমাকে একটু জানাও। এই যে তোমাদের যে কোশ্চেন গুলো আমি বলছি, এই যে যেমন তোমরা কোশ্চেন করবে না, দেখবে যখন তোমরা কোশ্চেন গুলো পেয়ে যাবে পিডিএফ নোটে, দেখবে এখানে তোমাদের একটা এক্সপ্লেনেশন সেকশন থাকবে, এখানটা কোশ্চেনের একটা এক্সপ্লেনেশন করে দেওয়া হবে। তাছাড়াও তো এরকম একটা জায়গায় তোমরা অ্যান্সারটা পেয়েই যাচ্ছ, অ্যান্সার থাকছেই, তার সাথে সাথে দেখবে একটা এক্সপ্লেনেশন পার্ট এক্সট্রা থাকবে, যেখানটা তোমরা তোমাদের ডাউট গুলোকে ক্লিয়ার করতে পারবে, মানে তোমাদের ডাউটটা থাকবে না কোনো। হ্যাঁ, অনেক জায়গায় তোমরা কোশ্চেন পাও তার অ্যান্সার দিয়ে দেয়, শুধু এইটুকু ছেড়ে দেয়, কিন্তু সেটা ঠিক না ভুল এটা তো তোমাদের একটা ডাউট থেকে যায়। তো এই এই জায়গাতে সেটা থাকবে না, ঠিক আছে, এই জায়গাতে তোমাদের সেই সমস্যাটা থাকবে না। তোমরা আমাকে একটু জানাও কার কোনো জায়গায় কোনো বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা, কমেন্টে জানাও আমাকে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে।
আর যদি বুঝতে সমস্যা না হয় তাহলে জানাও যে কোনো জায়গায় আমার বুঝতে কোনো সমস্যা হয়নি স্যার, সব ঠিক আছে। প্রাচীন যুগের ইতিহাস থেকে তো আমি তোমাদেরকে বললাম যে প্রাচীন যুগে আমরা এই এই টপিক গুলো থেকে পড়বো। দেখো, তোমার তোমার একটা ডাউট অবশ্যই আছে প্রাচীন যুগ থেকে, আমি বলে দিচ্ছি। দেখো, প্রাচীন যুগে আমাদের এই এই ইতিহাসের এই এই পার্ট গুলো আমাদের আছে। আমরা এগুলোকে টপিক ওয়াইজ পড়বো। আমরা এগুলো যখনই তুমি চ্যাপ্টার হিসেবে ধরবে না, তখনই অনেক বড় অনেক কিছু পড়তে হবে। মগধ বলো, হর্ষবর্ধন বলো, গুপ্ত যুগ বলো, পাল বংশ বলো, এগুলো সবই একটা ছোট ছোট টপিক রয়েছে। হয়তো দু তিনটে তোমরা এখানে দু তিনটে চ্যাপ্টার দেখছো, আমি কিন্তু এখানে টপিক দেখছি বলে এই তোমাদের কাছে দু তিনটে চ্যাপ্টার হয়তো একটা ক্লাসে শেষ হয়ে যাবে। এবং প্রচুর এমসিকিউ আজকের ক্লাসেই তোমরা দেখো না, তোমরা নিজেরাই দেখো, প্রায় 100 কাছে প্রায় এমসিকিউ আমরা সলভ করেছি, তাই না? 100-র কাছে এমসিকিউ আমরা সলভ করে ফেলেছি, যেখানটা আমাদের কোনো রকম ডাউট থাকারই কথা না। এত প্র্যাকটিস কোনো জায়গায় কোনো ক্লাসে তোমরা পাবে না, শুধুমাত্র একমাত্র মাস্টার জি ছাড়া, তাই না? আচ্ছা বলো, আর আর কার কোনো জায়গায় কোনো সমস্যা? ও যেমন বললো যে স্যার প্রাচীন যুগে সব পড়ানো হবে নাকি, আমি তো বললাম তো এই প্রাচীন যুগে সব কিছু রয়েছে, এবং প্রাচীন যুগে যখন আমরা শেষ করবো তার আগেই আমরা মধ্যযুগ ধরবো। এটা নইলে আমরা তারপরে গেলেই আমরা ওটাকে রিলেট করতে পারবো না প্রাচীন কাল থেকে। হ্যাঁ, আর ন্যাশনাল মুভমেন্টের ফার্স্ট টপিক আমি তোমাদের পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, কেননা ফার্স্ট টপিক কেন পড়ালাম? প্রতিটা চ্যাপ্টারে কোনো না কোনো ন্যাশনাল লিডার নিয়ে আলোচনা হবে। এরপর গান্ধীজি নেতাজি নিয়ে শুরু হবে। ঠিক আছে, বিভিন্ন কৃষক আন্দোলন, বিভিন্ন উপজাতি বিদ্রোহ, এগুলো আমাদেরকে পড়তে হবে, তাই না? তো এগুলো যখন পড়তে হবে তাহলে আমাদের সেভারেলি সেটা যেতে হবে সামনের দিকে, তাই তো? আচ্ছা, এবার তাহলে জানাও আর কোনো জায়গায় কোনো সমস্যা আছে নাকি? আমি অনেককে জিজ্ঞাসা করছি বারবার, বলো। কোনো সমস্যা থাকলে বলো, নইলে যদি কোনো সমস্যা না থাকে তাহলে সেটাও জানাতে পারো যে তার কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার। চলো, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, চলো, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। নেক্সট ক্লাসে তাহলে কাদের কাদের সাথে দেখা হচ্ছে বলো? কেউ তো জানালে না কি? ঠিক আছে, নেক্সট ক্লাসে তাহলে কাদের কাদের সাথে দেখা হচ্ছে একটু জানাবে। সবার সাথে তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, তাই তো? ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। আপনি যে অবশ্যই সেগুলো পিডিএফ এ থাকবে, 101 বার থাকবে। আমি তো বলছি প্রতিটা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেন এক্সপ্লেনেশনও থাকবে। ঠিক আছে, প্রতিটা কোশ্চেন থাকবে যেমন, তেমনি প্রতিটা কোশ্চেন এক্সপ্লেনেশনও থাকবে সেখানে। একদম, আমি তোমাদের বলছি তো, প্রতিটা কোশ্চেন এবং তার এক্সপ্লেনেশন অবশ্যই তোমরা পিডিএফ এ পাবে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ক্লাসের পিডিএফ অবশ্যই পেয়ে যাবে, এই ক্লাসের শেষেই তোমরা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। অলরেডি আমি স্যারকে প্রোভাইড করে দিচ্ছি, আর স্যার তোমাদেরকে দিয়েও দেবে। ক্লাসের শেষে স্যার একটু কথা বলবে তোমাদের সাথে, তারপরেই তোমরা সেটা পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। স্যার ক্লাস কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার, ক্লাসটা কমপ্লিট হয়েছে স্যার, আপনি কন্টিনিউ করুন তাহলে। হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক ঠিক আছে। আছে স্যার, থ্যাংক ইউ রাখছি স্যার। তাহলে স্যার। হ্যাঁ, সবাই হ্যাঁ। ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করবে। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক একটু শেয়ার করো। জাস্ট একটা মিনিট আমাকে টাইম দাও।
একদম শুরুতে বলেছিলাম, আবারও বলছি, যারা সিক্রেট কোড পাঠাচ্ছ তাদের কাছে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস পৌঁছে যাবে। এই কথাগুলো অনলাইন লাইভ রেকর্ড অবস্থায় বলছি। তারপরেও যদি এই কোশ্চেন গুলো যারা বারবার করছো, মানে আমার এন্টায়ার চরিত্রের উপর, আমার এই যে কমিউনিকেশন, যে কমিটমেন্ট, তার উপর একটা বড় কোশ্চেন মার্ক বসিয়ে দিচ্ছ। জানিও খুব কতটা ভুল বললাম। আমি আরো একবার রিপিট করছি, রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস তাদের সবার কাছে পৌঁছে যাবে যারা সিক্রেট কোড শেয়ার করেছে বা করছে বা করবে। আর কিভাবে বলবো বলো না? এবার আমি বানান করে বলতে পারি, বানান করে বললে বুঝতে পারবে। এটা কি ধরনের গো আমি জানি না, মানে এটা কিভাবে আর বলতে হয় আমি জানা নেই। এতটুকু কোঅপারেশন কি আশা করতে পারি না? বা খুব বেশি কিছু চাইছি কি? একটু দেখো বলো। যদি খুব বেশি কিছু চাই তাহলে আলাদা কথা। যে আমি তোমাদের গ্রুপে একটা লিংক শেয়ার করছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো, যে একটা দুটো সেন্টেন্সে যদি একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। দেন আমি কোড শেয়ার করে দিচ্ছি। আমি বেশি সময় নেবো না, মাত্র 2 মিনিট সময় নেবো, তার বেশি না। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপে একটা তোমাদের গ্রুপে একটা লিংক শেয়ার করে দিয়েছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। যদি একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো। 2 মিনিটের মধ্যে গ্রুপটা বন্ধ করে দেবো, মানে 2 মিনিটের মধ্যে আমি লিঙ্ক বলছি তোমার সিক্রেট কোডটা শেয়ার করে দিচ্ছি। আর তোমাদের সাথে দেখবে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করেছি, ওখানে জয়েন করে যাও। প্রচুর ইনফরমেশন পাবে। আমি জানি না কারা কি জয়েন করেছো। আমি বলে রাখি, হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রচুর ইনফরমেশন পাবে, মানে যত রকমের পরীক্ষা হয় সমস্ত পরীক্ষা নোটিফিকেশন, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, ইভেন রিজিওনাল লেভেলে যে সমস্ত রিক্রুটমেন্ট হয় সেই সমস্ত কিছু সবকিছু পেয়ে যাবে। বিভিন্ন বেসরকারি জায়গাতে, মানে বেসরকারি ধরো স্কুল বা কলেজ রিক্রুটমেন্ট, সেগুলো সব ওখান থেকে পেয়ে যাবে। এবার গ্রুপ জয়েন করে যাও, দেখলে বুঝতে পারবে। আর টেলিগ্রাম চ্যানেলে রেগুলার বেসে কোশ্চেন গুলো পাবে। যে ক্লাসগুলো হয়, মানে ক্লাসের লিঙ্ক গুলো তুমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাবে। দেখবে প্রত্যেকদিন লাইভ ক্লাস হয়, প্রত্যেকদিন লাইভ ক্লাস হয়, সেই লাইভ ক্লাসের লিঙ্ক গুলো ওখান থেকে পেয়ে যাবে। আর ওই লাইভ ক্লাসের যে পিডিএফ নোটস গুলো, সেগুলো ওই টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। আমি বলবো ওখানে জয়েন করে যাও, প্রচুর ইনফরমেশন মানে পেয়ে যাবে। আর মানে এমন কিছু যেগুলো আমি এখানে বলছি না, যেমন ধরো কারেন্ট অ্যাফেয়ার্স, প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পাবে ওই গ্রুপ থেকে জানতে পারবে, ওই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে জানতে পারবে। অলরেডি শেয়ার করা হয়েছে, আজও একটা মেসেজ করা হয়েছে এই সংক্রান্ত, কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত। মনে রেখো যেটা বলছি, যে প্রত্যেকদিন, মানে আজ 28 তারিখ, 28 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স কি রয়েছে, গতকালকে 27 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স, তার আগে 26 তারিখ, প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, প্রত্যেক দিনের। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, সবার কাছে রিকোয়েস্ট রইলো। মৌমিতা জানা, থ্যাংক ইউ মৌমিতা। কিন্তু যদি একটা দুটো সেন্টেন্সে একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো তোমাদের গ্রুপে আমি লিঙ্কটা শেয়ার করেছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। সুপ্রভা নন্দী, থ্যাংক ইউ। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপে দেখো লিঙ্কটা শেয়ার করেছি। আমি কোডে চলে যাচ্ছি। সাথী প্রামাণিক, থ্যাংক ইউ সাথী, থ্যাংক ইউ সো মাচ। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। লিপিকা বিশ্বাস, থ্যাংক ইউ লিপিকা।
আমি কোডে চলে গেলাম। যেটা বলার যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। আর নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। আর সিক্রেট কোড কিন্তু প্রতিবার পাল্টাবে। আবার বলছি, যারা সিক্রেট কোড শেয়ার করছো তাদের সবার কাছে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস পৌঁছাবেই। যারা প্রতিদিন সিক্রেট কোড শেয়ার করছো, লাইভ ক্লাস করছো, তাদের সবার কাছে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস পৌঁছাবেই। এই নিয়ে দুবার তিনবার করে বলার কোনো দরকার নেই। আর নেক্সট যেটা বলার, এই পরপর আমাদের দুদিন ক্লাস হলো বায়ো সায়েন্স বা হিস্ট্রি, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, সবার জন্য না। কিন্তু আগামীকাল থেকে যে ক্লাসগুলো হবে এগুলো সবার জন্য। যেমন আগামীকাল ইংলিশ গ্রামার এবং পেডাগজি ক্লাস রয়েছে, যেটা সবার জন্য। যেটা হবে আগামীকাল ক্লাসে আমি খুব ছোট্ট করে বলে দিই, মূলত যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট, যে ইংলিশের সিলেবাসটা নিয়ে পুরো ডিটেলসে ডিসকাশন হবে, যে গ্রামার এবং পেডাগজির মধ্যে কি কি রয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, অ্যানালিসিস, যেটা তুমি অন্য কোথাও হয়তো এইভাবে এই ফরম্যাটে পাবে না। যে ধরো আমি বললাম গ্রামার ডিসকাস করবেন বা পেডাগজি পার্টগুলো ডিসকাস করবেন, তো গ্রামার বলতে তো অনেক কিছু রয়েছে। যে ধরো পার্টস অফ স্পিচ থেকে কতগুলো কোশ্চেন আসছে, তার মধ্যে অনেক কিছু রয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, অনেক কিছু রয়েছে, তোমরাও জানো। টেন্স থেকে কতগুলো কোশ্চেন আসছে, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, মানে এদিকে যেমন ভোকাবুলারি রয়েছে, ভোকাবুলারি থেকে কতগুলো কোশ্চেন আসছে, বা ভোকাবুলারির মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিম, অনওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো কোথা থেকে কতগুলো কি কোশ্চেন আসছে, ইভেন একই রকম ভাবে পেডাগজি পার্টের মধ্যে কোথা থেকে কতগুলো কি কোশ্চেন আসছে, যেটা আগামীকাল ক্লাসে পুরো ডিটেলসে এই জায়গাটা পেয়ে যাবে। এই গাইডেন্সটা আগামীকাল ক্লাসে পেয়ে যাবে। আগামীকাল ইংলিশের এই অ্যানালিসিস পার্টটা মারাত্মক গুরুত্বপূর্ণ। তৃতীয় যেটা থাকবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে ডিসকাস করবে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এটা হতে পারে টেটের, মানে আমাদের আপার প্রাইমারি টেট হতে পারে, সি টেট হতে পারে, এরকম যে কেমন কি কোশ্চেন এসেছিল, তাদের কেমন ভাবে আনসার করতে হয় বা কি, এইগুলো। তো মূলত আগামীকাল আবারও বলছি, এই যে সেশন রয়েছে এখানে আমাদের এরকম চ্যাপ্টার ওয়াইজ হবে না। মানে আমরা যেমন আজও হিস্ট্রি দেখলাম কিছু পার্টিকুলার জায়গা, গতকাল বায়োসায়েন্স দেখেছি, আগামীকালও তাই। কোনো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু হবে না, যে কাল স্যার একদম ইংলিশ প্রথম থেকে শুরু করলেন, এরকমটা হবে না। কারণ একটা 1.5 ঘন্টা ক্লাসে সিলেবাস শেষ করার পর, এই অ্যানালিসিস জায়গা করার পর, তারপরে ওই সময় পাওয়া যাবে না যে কোনো একটা চ্যাপ্টার শুরু করে অ্যাটলিস্ট কিছুটা জায়গা পৌঁছানো যাবে। তো আগামীকাল ক্লাস কিন্তু এইগুলোই থাকবে, সিলেবাসটা নিয়ে পুরো ডিটেলসে ডিসকাশন হবে। সেকেন্ড যেটা বললাম, যে অ্যানালিসিস পার্টটা খুব গুরুত্বপূর্ণ, অ্যানালিসিস নিয়ে তোমাদের সাথে ডিটেলসে ডিসকাশন হবে। এবং একদম শেষে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অবশ্যই ডিসকাশন হবে তোমাদের সাথে, যে প্রিভিয়াস ইয়ারে কেমন কি এসছে, সেগুলো কিভাবে আমরা করতে পারি। সিক্রেট কোডে চলে গেলাম। কোডটা হচ্ছে এটা। প্রত্যেক দিনের সিক্রেট কোড গুলো একটু মাথায় রাখো, দেখলে বুঝতে পারবে। এটা হাইলাইট করা রয়েছে, এটাই সিক্রেট কোড। শুধুমাত্র এইটুকু টাইপ করে পাঠাবে, অন্য কোনো কিছু লিখবে না, শুধু টাইপ করবে স্মার্ট হার্ডওয়ার্ক, শুধু টাইপ করবে স্মার্ট হার্ডওয়ার্ক, আর কিচ্ছু লিখবে না। আর পাঠাবে কোন নাম্বারে, 6291515880, 6291515880। শুধুমাত্র এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারটা তোমাদের গ্রুপে অ্যাডমিন রয়েছে, এই নাম্বারটা তোমাদের গ্রুপে অ্যাডমিনও রয়েছে, এই নাম্বারটাতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো নাম্বারে পাঠাবে না, অন্য কোনো নাম্বারে পাঠাবে না, শুধুমাত্র এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে, যাতে তোমাদের কাছে খুব ফাস্ট পৌঁছে যাবে। শুধুমাত্র এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো নাম্বারে বা অন্য কোথাও পাঠাবে না। আমি তোমাদের গ্রুপে আরো একবার ওই হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিলাম। আমি বলবো ওগুলোতে জয়েন করে যাও, প্রচুর ইনফরমেশন পাবে। কিন্তু কোথাও পাবে না যে ভর্তি সংক্রান্ত কোনো কিছু পাবে না। আমি আবার বলছি, এই মুহূর্তে তোমরা যতজন স্টুডেন্ট রয়েছে ততজন আমাদের ব্যাচে থাকে না। আমি এই ব্যাচ সংক্রান্ত একদম ডিটেলস শনিবার অঙ্কের ক্লাসের দিন শেয়ার করে দেবো তোমাদের সাথে, যে কিভাবে নতুন ব্যাচে ভর্তি হবে বা অ্যাডমিশন প্রসেস কি রয়েছে। সেখানে এখনো যতজন স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি ততজন স্টুডেন্টও আমাদের ব্যাচে কিন্তু থাকে না। তাই যা কিছু এই লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, গ্রুপেও পাবে না। আর অন্যান্য জায়গা তো বললাম, যে তুমি যদি হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রাম চ্যানেলে তুমি বিগত 30 দিনের মেসেজ পর্যন্ত দেখতে পাবে। তুমি দেখতে পাবে না কোথাও বলা আছে যে এই কোর্সে ভর্তি চলছে, এইখানে এত কোর্স ফি, এত অ্যাডমিশন ফি, এরকম কিচ্ছু পাবে না। কারণ আমাদের যতগুলো হয়, মানে এই ধরো টেট সিটেট তো দেখতে পাচ্ছ, রেল, স্টাফ সিলেকশন কমিশন, গ্রুপ সি, গ্রুপ ডি, ওদিকে তোমার ডব্লিউবিসিএস, এর পাশে রয়েছে এনটিএনএড, ডব্লিউবি সেট, এছাড়া নার্সিং, এএনএম, জিএনএম, যত যা কিছু, কোথাও কোনো কিছু পাবে না।
যে এই অ্যাডমিশন চলছে বা এই ভর্তি চলছে, কিচ্ছু পাবে না। যা কিছু লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকে। একটা নির্দিষ্ট নাম্বার অফ স্টুডেন্টই কিন্তু ভর্তি হতে পারে, তার বাইরে নেওয়া হয় না। সেটা খুব লিমিটেড জায়গা, এবং যেরকম যা বলা হবে যে এতজন ভর্তি হতে পারবে, অতজনই ভর্তি হবে, তার বাইরে কেউ ভর্তি হতে পারবে না। তো এগুলো আমি অঙ্কের ক্লাসের দিন ডিটেলসে শেয়ার করে দেবো তোমাদের সাথে। আপাতত ক্লাসগুলো মন দিয়ে করো। আর যারা সিক্রেট কোড পাঠাচ্ছ তাদের সবার কাছে রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস পৌঁছে যাবেই। দয়া করে একটু ধৈর্য রাখো, একটু অপেক্ষা করো, সবকিছু পৌঁছে যাবে। এ নিয়ে বারবার চিন্তা করার বা বলার কোনো দরকার নেই। ঠিক আছে তো? সিক্রেট কোড বুঝতে পেরেছো? আমি তো শেয়ার করলাম এই মাত্র, একটু আগে তো শেয়ার করলাম। তো এই আর কি বলার। আর যেটা বলছিলাম, প্রথম দিনের ক্লাসে কিছু জায়গা এখনো বাকি রয়ে গেছে, সেগুলো শেয়ার করা হয়নি। তোমরা পারমিশন দিচ্ছ না, তাই আমি শেয়ার করছি না। এটা গতকালের ক্লাসেও একই কথা বলেছিলাম। এখন সাকল্যে আমাকে ধরে 24 জনকে শো করছে, সাকল্যে 24 জন এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। তো এই আর কি ব্যাপার। ঠিক আছে, দরকার না হলে শেয়ার করব না। শুধু শুধু তোমার সময়, তোমার মোবাইলের ডেটা অনেক দামি, আমি সেগুলোকে শেয়ার করব না, কোনো দরকার নেই। চলো আমি এই পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল থেকে যে ক্লাসগুলো হবে এগুলো কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ। তা তুমি যেরকম পরীক্ষায় দাও না কেন, টেট সিটেট, মানে যাই দাও না কেন, টেট বলতে প্রাইমারি টেট কি, আপার প্রাইমারি টেট, বা সিটেট পেপার 1 পেপার 2 যাই দাও না কেন, তোমার কাছে গুরুত্বপূর্ণ, ম্যান্ডেটারি, বাধ্যতামূলক সাবজেক্ট, যে তোমার ইংলিশ, গ্রামার এবং পেডাগজি তোমাকে দিতেই হবে। বা তুমি অন্যান্য স্টেটের যে কোনো পরীক্ষা দেবে, সেখানেও ম্যান্ডেটারি। হয়তো কোথাও বাংলা পাবে না, কিন্তু ইংলিশ ম্যান্ডেটারি সবার জন্য। তো আগামীকাল সেরকমই ক্লাস রয়েছে, তার পরের দিনও তাই, সবার জন্য ম্যান্ডেটরি সাবজেক্ট। তো সেই ক্লাসগুলো রয়েছে, অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। আশা করা যায় যে আগামীকাল হয়তো তোমাদের থেকে পারমিশন পাবো, যেহেতু আগামীকাল ইংলিশ ক্লাস রয়েছে, ডেফিনেটলি পাবো। হয়তো এখন আমরা 23 জন দেখতে পাচ্ছি, আগামীকাল হয়তো এটাই প্রায় 70-80 জন থাকবে। শেয়ার করবো তাহলে ডেফিনেটলি, আমার তো ইচ্ছা করে এগুলো বলতে, শেয়ার করতে। এটাই আমার প্রফেশন, এটাই আমার প্যাশন, সবকিছু এটাই। ঠিক আছে, কিন্তু ইয়ে তাগিদ থাকতে হবে না ভাই। মানে ধরো ওই যে বললাম না, তোমার খিদে নেই, আমি তোমাকে যত দামি খাবারই দিই না কেন, তুমি তার মূল্য দিতে পারবে না। সব থেকে বড় সত্যি কথা। চলো আমি এই পর্যন্ত রাখলাম। আগামীকাল দেখা হচ্ছে ঠিক রাত 8টা থেকে। মনে রাখবে 8টা থেকে ক্লাস শুরু হবে, ইংলিশ, গ্রামার এবং পেডাগজি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, গুড নাইট।